হুম। সম্ভাষণ স্টার্ট কর। আচ্ছা, নবমী গ্রুপ বি আর গ্রুপ সি। গ্রুপ বি কেউ রেসিপি লিখিসনি কেন রে? গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ বি কেউ রেসিপি লিখিসনি কেন? গ্রুপ বি তে কে কে আছিস? কেউ একজন? ম্যাম আমি নিবেদিতা আছি। হ্যাঁ, গ্রুপ বি তে কেউ তোর রেসিপি লিখিসনি কেন ডিটেলসে? গ্রুপ এ এবং গ্রুপ সি লিখেছিস। গ্রুপ এ খুব সুন্দর করে লিখেছিস, গ্রুপ সিও লিখেছিস, কিন্তু গ্রুপ বি একমাত্র যে কোনো রেসিপি লেখা নেই, শুধু মেনুর নামগুলো লেখা আছে। কেন বাবা? ম্যাম ওটা কি আরেকবার সেন্ড করা যাবে? তাহলে আমরা রেসিপিটা অ্যাড করে পাঠিয়ে দিতাম আজকেই। আমি দেখছি। এটা যদি একটু পারমিট করেন তাহলে। কিন্তু ওটা সেন্ড কি করে করা যাবে? ওটা অলরেডি এক্সটার্নাল কাছে চলে গেছে। ওটা সম্ভাষা ম্যাডাম বলতে পারবে না, আমার অলরেডি ওটা এক্সটার্নাল কে পাঠানো হয়ে গেছে, তো ওটার মধ্যে আর কোনো চেঞ্জেস করা যাবে না। ওদের কিন্তু রেসিপি নেই। আর গ্রুপ সি যেভাবে রেসিপি লিখেছিস না, মানে একটা পরপর পরপর কলমের মতো চোখে পড়ছে না। লিখেছিস ঠিকই, কিন্তু চোখে পড়ছে না। মানে একটা একটু ডিফারেন্সিয়েট করে, একটু আলাদা করে লেখা উচিত ছিল, চোখে পড়ে। গ্রুপ সি কিন্তু সেভাবে চোখে পড়ছে না। রেসিপি লিখেছিস? দেখেছি, কিন্তু অত সিগনিফিকেন্টলি কিছু হাইলাইট করে লিখিসনি, খুব একইভাবে লিখে গেছিস। ঠিক আছে, গ্রুপ এ ভালো করে লিখেছিস, কিন্তু গ্রুপ বি সবই ভালো হয়েছিল, কিন্তু উইদাউট রেসিপি, ইনকমপ্লিট হয়েছে। ঠিক আছে, আপাতত আমি স্টার্ট করছি তোদের। আচ্ছা, আমরা যেটা করছি, আমরা যে নবমীর একটা প্ল্যান আউট তোদেরকে দিয়েছিলাম যেটা করতে, তো এই পুরোটা একটা যে এন্টারপ্রেনারশিপের কাজ, এই পুরোটার জন্য ফার্স্ট অফ অল আমরা প্রথমে শুরু করব কি, কোনো কিছু করার আগে আমরা যেটা করি, শুধু এন্টারপ্রেনারশিপটা, কোনো কিছু করার আগে আমরা একটা জিনিস করি, যেটা হচ্ছে প্ল্যানিং করি। তো সবকিছু করার আগে আমরা একটা প্ল্যানিং করি, তো এখানেও কিছু করার আগে আমরা একটা প্ল্যানিং করব। তাহলে প্ল্যানিংটা করতে গেলে, প্ল্যানিংটার জন্য কি করব, আমরা কিসের জন্য প্ল্যানিং করছি, তাহলে আমরা অবজেক্টটাকে ফিক্স করব যে আমরা কোন অবজেক্টের জন্য প্ল্যানিং করতে যাচ্ছি। তাহলে প্ল্যানিং এর মোটো হচ্ছে প্রথমে একটা অবজেক্টিভ, সেটাকে ফিক্স করব, এবং কি কি পলিসি মেনটেন করব, সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য কি কি পলিসি মেনটেন করব। তাহলে এই প্ল্যানিংটা দরকার হচ্ছে, প্রথমে কোনো কিছু একটা করার জন্য আমাদের প্ল্যানিং দরকার হয়। প্রথম কোনো কিছু কাজ শুরু করার জন্য আমাদের প্ল্যানিং দরকার হয়। তো এই প্ল্যানিং এ প্রথমে আমরা যেটা করব, কিছু অবজেক্টিভ ফিক্স করব, সেই অবজেক্টিভ ফিক্স করব এবং কিছু পলিসি করব, সেই পলিসিটাকে মেনটেন করে সেই অবজেক্টিভটাকে ফুলফিল করব। পুরো ব্যাপারটাকে ফর্মুলেট করব। প্রথমে একটা অবজেক্টিভকে টার্গেট করব, কিছু পলিসিটা করব এবং সেটাকে পুরো ফর্মুলেট করব। এই পুরো ব্যাপারটা হচ্ছে প্ল্যানিং। নেক্সট প্ল্যানিং এর পর আমাদের কি আসবে? অর্গানাইজিং। আমাদের এই পুরো প্ল্যানিংটাকে করার জন্য একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, একটা অথরিটি তৈরি করতে হবে, সেখান থেকে একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে। একা তো পুরোটা করা যাবে না, একা কারোর পক্ষেই পুরো একটা কাজ করা সম্ভব নয়। তাহলে যেহেতু একা পুরোটা করা সম্ভব নয়, তাহলে একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে। ঠিক আছে, অর্গানাইজিং কমিটি করতে হবে, সেখানে একটা অথরিটি মেম্বার থাকবে, একটা অথরিটি স্ট্রাকচার করতে হবে, সেই করে ডিভাইড করতে হবে। সেই অথরিটির মধ্যে কাকে নেব? স্টাফ। অথরিটি কাদেরকে দিয়ে তৈরি হবে? স্টাফদের দিয়ে তৈরি হবে। তাহলে অথরিটির মধ্যে কে থাকবে? স্টাফ, মানে আমাদের স্টাফিং করতে হবে। কিভাবে আমরা স্টাফিং করব? তাদের কোয়ালিফিকেশন, তাদের ডেজিগনেশন অনুযায়ী পরপর আমরা স্টাফ করবো, এবং তাদেরকে ওইভাবে ট্রেনিং করে আমাদের অনুযায়ী স্টাফিং করব। তারপরে ডিরেক্টিং, স্টাফ গুলোকে আমরা কি বলবো,
ডিরেকশন দেব কিভাবে ওরা কাজ করবে, কি কি আমরা প্ল্যান করেছি সেই প্ল্যানটা ফর্মুলেট কিভাবে করবে, আমরা কিভাবে পুরো অর্গানাইজেশনটাকে চালাবো, কিভাবে কন্ট্রোল করবো, সেটার একটা ডিরেকশন। তাহলে ফোর্থ হচ্ছে ডিরেক্টিং, ফিফথ কোঅর্ডিনেটিং। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোঅর্ডিনেশনের দরকার হবে। আমরা যে পুরো কাজটা করব প্রত্যেকের সঙ্গে যে কোঅর্ডিনেশন না থাকে, কোনো একটা পার্ট, যে পার্টটা হয়তো কারো থাকবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা প্রবলেম হয়ে যাবে। তাহলে ফিফথ হচ্ছে কোঅর্ডিনেটিং। সিক্সথ হচ্ছে রিপোর্টিং। এই যে আমরা একটা অর্গানাইজেশন কমিটি তৈরি করব, কোনো একজনকে পুরোটা রিপোর্ট করতে হবে, রিপোর্টিং। এন্ড লাস্টলি হচ্ছে বাজেটিং। এই পুরো কাজটা করার জন্য একটা বাজেট তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট থেকে আরেকবার আমি বলছি, সবার প্রথমে হবে প্ল্যানিং। এই পুরো একটা কাজ করার জন্য প্ল্যান আউট করতে হবে, একটা অবজেক্টিভ ফিক্স করতে হবে, সেই অবজেক্টিভটা ফুলফিল করতে হবে, তারপরে সেই ব্যাপারটাকে পুরো ফর্মুলেট করতে হবে। তাহলে এটা হয়ে গেল পুরোটা প্ল্যানিং। প্ল্যানিংটা করার জন্য কোথা থেকে প্ল্যানিং করব? একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, একটা অর্গানাইজিং অথরিটি কমিটি তৈরি করতে হবে। সেই অর্গানাইজিং থ্রু আমরা এই প্ল্যানিংটাকে ফর্মুলেট করতে পারবো। অর্গানাইজেশন কমিটি কাকে দিয়ে তৈরি হতে পারে? কিছু স্টাফদের নিয়ে তৈরি হতে পারে। তাহলে আমরা কিছু ডেজিগনেটেড স্টাফ নেব, সেইভাবে ট্রেনিং করবো যে কে কোন পজিশনে থাকলে আমার এই অর্গানাইজেশনটা ভালো করে চলতে পারে। স্টাফের পরে ডিরেকশন, মানে এই যে আমরা স্টাফকে বলবো কে কিভাবে করবে এবং তার ওয়ার্ক ডিভিশন কি হবে, কিভাবে কোথায় চলবে, সেই যে প্ল্যান আউট করে ফর্মুলেট করবো, তার জন্য ডিরেকশন। তারপরে রিপোর্টিং। একজন কেউ থাকবে যে বা মোর দ্যান ওয়ান থাকবে যাকে এসে রিপোর্ট করবে, যে যে ডেজিগনেটেড থাকবে তার নিচে যে সাব পজিশনে থাকবে তাকে এসে রিপোর্ট করবে। এবং এই পুরো কাজটা করার জন্য বাজেট, একটা বাজেট ফিক্স করতে হবে। করে কোঅর্ডিনেশন ছিল। হ্যাঁ, ডিরেকশন, কোঅর্ডিনেশন, তারপরে তোর ছিল রিপোর্টিং, তারপরে বাজেটিং, লাস্টলি বাজেটিং। পুরো ব্যাপারটা করার জন্য একটা বাজেট ফিক্স করতে হবে। এই পুরো ব্যাপারটাকে, এই যে পুরো প্ল্যান যেটা করলাম সার্ভিস ম্যানেজমেন্ট, এটাকে শর্টে একটা নাম আছে 6M। জানিস কেউ 6M কি? কেউ জানিস? 6M ওই মেটেরিয়াল ম্যান এইরকম কিছু ছিল। এইরকম কিছুটা ছিল, পুরোটা হলো না। মানি, মানে ম্যানেজমেন্ট, আর না, ম্যানেজমেন্ট না। আচ্ছা আমি বলে দিচ্ছি, মিউট হয়ে যায়, বলে দিচ্ছি। মানি, মেটেরিয়াল, ম্যান, মেশিন, মিনিটস, মার্কেট। ঠিক আছে, প্রথমে মানি। অবভিয়াসলি মানি না থাকলে আমরা পুরোটাকে করে প্ল্যান আউট করবো, কারণ প্রত্যেকটিতে একটা বাজেটের ব্যাপার থাকবে। মেটেরিয়াল, আমাদেরকে প্রচুর র মেটেরিয়াল লাগবে, ইকুইপমেন্টস লাগবে, সেটা ছাড়া তো করা সম্ভব না, শুধু মানি দিয়ে তো আমরা কিছু করতে পারবো না। তারপরে ম্যান পাওয়ার, আমাদের লোকজন লাগবে এই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করার জন্য, লোকজন লাগবে। তারপরে মেশিন, কিছু মেশিন যেগুলো আমরা ইউজ করব কাজ করার জন্য, সেই মেশিন। থার্ডলি মিনিটস, কতটা সময় কত দিন ধরে আমরা এই ব্যাপারটাকে করবো। অ্যান্ড লাস্টলি মার্কেটিং। মার্কেটিং না করলে তো আমাদের এই পুরো ব্যাপারটা, পুরোটা গ্রুপটা, অর্গানাইজেশনে কোনো লাভ নেই। আমরা যদি মার্কেটিং না করি, আমরা যদি প্রমোট না করতে পারি, তাহলে আমাদের কি দরকার নেই, কেউ চিনতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তাহলে 6M আরেকবার আমি রিপিট করছি, পুরো ফুড সার্ভিস ম্যানেজমেন্টটাকে যে পয়েন্টগুলোকে বললাম সেগুলোকে একসাথে 6M বলে। 6টা M, যে 6টা পয়েন্ট আমরা বললাম আগে, সেই 6টাকে একসাথে 6M বলে। 6M হচ্ছে মানি, ম্যাটেরিয়াল, ম্যান, মেশিন, মিনিট। আচ্ছা, টাইপ অফ প্ল্যান কিরকম হয়? একটা শর্ট টার্ম প্ল্যান হয়, একটা লং টার্ম প্ল্যান হয়। শর্ট টার্ম প্ল্যান মানে হচ্ছে ডে টু ডে প্ল্যান, এই আজকে একটা প্ল্যান করে একটা এক্সিকিউট করে ফেললাম, কালকে একটা করলাম, নতুন প্রতিদিন একটা চেঞ্জেবল। লং টার্ম প্ল্যান হচ্ছে আমরা বড় কিছু একটা কাজ করার জন্য অনেক দিন ধরে প্ল্যান করে বসে ফর্মুলেট করে একটা কাজ করবো। তাহলে দু রকম প্ল্যান হয়, একটা শর্ট টার্ম প্ল্যান, একটা লং টার্ম প্ল্যান। শর্ট টার্ম প্ল্যান হচ্ছে ডে টু ডে প্ল্যান, যেটা প্রতিদিন একটা প্ল্যান আউট করে সেটাকে ফর্মুলেট করতে পারি। আর লং টার্ম প্ল্যান হচ্ছে অনেক দিন ধরে বসে একটা
অর্গানাইজেশন কমিটি বসে সেটাকে প্ল্যান আউট করে সেটাকে ফর্মুলেট করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের টাইপ অফ প্ল্যানের পরপর স্কিম্যাটিক কিরকম ব্যাপারটা হবে, কি পারপাস, ফার্স্টলি আমাদের পারপাস হচ্ছে কি কি করতে চাই আমরা, কেন করতে চাই, এই প্ল্যানটা আমরা কেন করছি, তাহলে পারপাস। তারপর আমরা ফিক্স করবো কি অবজেক্টিভ, কোথায় কোথায় কি কি অবজেক্টিভ সেটাকে ক্লারিফিকেশন করবো, আমাদের ভাবনা চিন্তাকে একটা ক্লারিফিকেশন থাকবে যে কেন কি অবজেক্টিভ আমরা ফিক্স করবো। তারপর রুলস, কিছু রুলস থাকতে হবে, সবাই সবার মতো করে কাজ করলে তো হবে না, কিছু ফিক্স রুলস বানাতে হবে যেটা ফলো করে আমাদের এই অর্গানাইজেশন অথরিটি চলবে, সেই রুলস এর স্টেপস গুলোকে ফলো করতে হবে। তারপর হচ্ছে প্রসিডিওর, কি কি প্রসিডিওরে অ্যাকশন গুলো চলবে, একটা প্রসিডিওর থাকবে যেই প্রসিডিওর মেনটেন করে এই অ্যাকশন গুলো হবে। পলিসি, কিছু গাইডলাইন পলিসি থাকতে হবে, যে পলিসিগুলো মেনটেন না করলে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে প্রোগ্রাম, আমরা একটা প্রসিডিওরকে প্রোগ্রামিং করব, সেটা হচ্ছে প্রোগ্রাম। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি, এই অ্যাকশনটা করার জন্য কিছু স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে। আর বাজেট, এই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করতে গেলে আমাদেরকে বাজেট লাগবে। বুঝতে পারলি আমরা কেন প্ল্যানিং করব, বুঝতে পেরেছিস তো আমরা কেন একটা প্রোগ্রামকে প্ল্যানিং করতে যাব, প্রথমেই আমরা কেন এটাকে করব। সবার আগে সবকিছুর জন্য আমাদের প্ল্যানিং দরকার হয়, তো সেই প্ল্যানিং এর কি কি স্টেপস গুলো কি হতে পারে এবং প্ল্যানিং এর পরপর কি স্টেপ হতে পারে, পুরো ফুড ম্যানেজমেন্টটাকে ভাবতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে সেগুলো আমি বললাম। ঠিক আছে, তোদের এই কোয়েশ্চেনটা হতে পারে যে তোমরা কেন ভাবলে, তাহলে কিভাবে ভাবলে তোমরা, যে পুরো ব্যাপারটা করলে কিভাবে ভাবলে, প্রথমে হট করে কালকে ভাবলে আজকে চলে ফেললে, নিশ্চয়ই নয়, ওভাবে নিশ্চয়ই হয় না। ঠিক আছে, একটা যখন অর্গানাইজেশন তৈরি করতে হয় কি কি করতে হয়, কি কি ইনক্লুড করতে হয় ওর মধ্যে। আচ্ছা, আমরা যখন প্ল্যানিং করব আমাদের মাথায় কি কি কোয়েশ্চেন থাকবে, যে এই কোয়েশ্চেন গুলো আমরা ভাববো যে এইগুলো আমাদের করতে হবে যখন আমরা প্ল্যানিং করবো। প্ল্যানিং এর একটা গাইডলাইন থাকতে হবে, কিভাবে আমরা প্ল্যান আউটটা শুরু করব, জুম করে প্ল্যানিং করলে তো হবে না, প্ল্যান আউটটা শুরু করার জন্য একটা গাইডলাইন থাকতে হবে। প্রথম কথা, যেহেতু আমরা একটা ফুডের ব্যাপার করছি, ফুড ম্যানেজমেন্ট প্ল্যানিং করছি, আমরা তো অন্য কিছু প্ল্যানিং না, আমরা যে এন্টারপ্রেনারটা করছি আমরা ফুড ম্যানেজমেন্ট প্ল্যান আউট, আমাদের কিন্তু অন্য কিছু না। তাহলে যেহেতু আমাদের ফুড ম্যানেজমেন্ট প্ল্যান আউট, তাহলে সবার আগে ফুড সার্ভিস প্ল্যানিং, হোয়াট টাইপ অফ ফুড সার্ভিস, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের মাথায় থাকবে, হোয়াট টাইপ অফ ফুড সার্ভিস, কি ধরনের ফুড সার্ভিস আমরা করতে পারবো। সেকেন্ডলি থাকবে আমরা কোন ক্লায়েন্টকে টার্গেট করছি, আমরা কি সবাইকে টার্গেট করছি, কোনো এজ স্পেসিফিককে টার্গেট করছি, কোনো রিলিজিয়নকে টার্গেট করছি, কোনো কলোনিকে টার্গেট করছি, নাকি সবাইকে করছি। তাহলে আমাদের ক্লায়েন্ট টার্গেট কি হতে পারে, কারণ তাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী কিন্তু আমরা ফুড সার্ভিস করবো। আমাদের নিশ্চয়ই একটা রুলস থাকবে, প্ল্যান থাকবে, কিন্তু আমাদের টার্গেট গ্রুপ অনুযায়ী আমাদের রুলস আর প্ল্যানটা কিন্তু হবে, আমাদের মতো করে হবে না। তো প্রথম কথা হচ্ছে আমরা কি ফুড সার্ভিস প্ল্যানিং করছি, সেকেন্ডলি হচ্ছে আমরা কোন ক্লায়েন্টকে টার্গেট করছি, তারপরে হচ্ছে আমরা কি কি মেনু অফার করছি। মানে আমাদের ক্লায়েন্ট যদি ফিক্স হয়ে যায় তাহলে আমরা বুঝতে পেরে যাবো, প্রথমে আমরা ভাবছি কি স্টাইলে আমরা ফুড সার্ভিস করছি সেটা ভেবে নিলাম, তারপরে মাথায় আসলে আমরা কোন ক্লায়েন্টকে করবো, কিরকম ধরনের ক্লায়েন্টকে করবো, আমাদের ক্লায়েন্টের ক্রাইটেরিয়া কিরকম, সেটা ফিক্স হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে মেনু, তাহলে ওই রকম ক্লায়েন্টকে আমরা কি কি মেনু অফার করতে পারি। ঠিক আছে, আমরা কতবার সার্ভ করব, আমাদের কি সার্ভিং টাইমও ফিক্স থাকবে, নাকি আমরা অনেকবার সার্ভিং টাইম রাখবো, কোন সময় সার্ভ করব, আমাদের ক্লায়েন্ট টার্গেট যেটা হবে সেটা অনুযায়ী তাহলে সার্ভিং টাইমটা আমাদেরকে ফিক্স করতে হবে, কারণ আমাদের ক্লায়েন্টের ক্রাইটেরিয়া বা ডিমান্ড কিরকম হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের সার্ভিং টাইম ফিক্স করতে হবে। টাইপ অফ সার্ভিস, আমরা কিভাবে সার্ভিস দেব, ওইটাকে আমরা কিভাবে সার্ভিস দেব, আমরা কোথা থেকে পারচেজ করব, আমাদের কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা কোথা থেকে পারচেজ করছি, আমাদের যে পুরো র মেটেরিয়ালটাকে লাগবে সেটা কোথা থেকে পারচেজ করছি সেটাকে কিন্তু ভাবতে হবে। আমরা কোথায় স্টোর করছি, স্টোর যদি খারাপ হয়ে যায় তাহলে তো রোজ পুরোটা র মেটেরিয়াল আমরা রান্না করে দিতে পারবো না,
আমাদের টার্গেট গ্রুপ অনুযায়ী করতে হবে, কিন্তু আমাদের স্টোর তো আগে থেকে করতে হবে। যদি হট করে বেশি হয়ে যায় তখন কি আমরা সার্ভ করবো না? নিশ্চয়ই করব। তাহলে আমাদের আগে থেকে কিছু র মেটেরিয়াল রেখে দিতে হবে। তাহলে আমরা স্টোরটা কোথায় করছি, আমাদের স্টোরেজ ফেসিলিটিস কি কি আছে, নষ্ট হয়ে যেতে পারে, পেরিসেবল নন পেরিসেবল কিছু আলাদা করা যাবে, কোনটাকে আমরা বেশি স্টোর করছি, স্টোরেজ ক্যাপাসিটি এবং ফেসিলিটি কি কি আছে আমাকে সেটা ভাবতে হবে। কি কি ইকুইপমেন্ট লাগছে, মানে আমরা কি কি মেশিন ইউজ করতে পারছি, কতগুলো ওভেন লাগছে, কতগুলো স্টিম লাগছে, কতগুলো কেটল লাগছে, কতগুলো টেবিল লাগছে, কতগুলো তোর মানে মেশিন লাগছে, কতগুলো স্টিমিং, কতগুলো ব্লেন্ডিং, কতগুলো আমাদের কতগুলো মাইক্রোওয়েভ লাগছে। এই যে ইকুইপমেন্টস গুলো লাগছে কতগুলো লাগতে পারে, আমাদের টার্গেট গ্রুপ আমাদের মেনু অনুযায়ী কতগুলো লাগতে পারে সেটা একটা ফিক্স করতে হবে। ঠিক আছে, আমাদের ম্যান পাওয়ার কতগুলো দরকার, আমাদের ইউনিট চালানোর জন্য কত ম্যান পাওয়ার দরকার, আমরা কি 10 জনে পারবো নাকি 50 জনে পারবো, নাকি আমাদের ম্যান পাওয়ার প্রচুর বাড়াতে হবে, এবং তাদের কি এক্স্যাক্টলি কোয়ালিফিকেশন কি, তাহলে আমাদের সেই অনুযায়ী আমাদেরকে মানে আপ ডাউন মানে সেটা করতে হবে, মানে পজিশন অনুযায়ী আমাদেরকে সিলেকশন করতে হবে। কি কি সেফটি ম্যানেজমেন্ট নিচ্ছি আমরা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফুডের জায়গায় হাইজিন এবং সেফটি মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমাদের খাবার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ মুশকিল। তাহলে সেফটি মেজারমেন্ট এবং সেফটি ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আমাদের প্রজেক্টের কতটা ইনকাম, কি লিমিটেশন, কস্ট লিমিটেশন এবং প্রজেক্ট ইনকাম সেটা কতটা হবে, একটা টার্গেট তো করতে হবে, তারপরে তো আপ ডাউন হবেই, নিশ্চয়ই আপ ডাউন হবে, কিন্তু আমাদের তার আগে একটা টার্গেট করে নিতে হবে যে আমাদের কতটা কস্ট লিমিটেশন আছে, আমরা কতটা অবধি খরচা করতে পারবো এই পুরো প্ল্যানটা এক্সিকিউট করার জন্য, ভালো করে করার জন্য আমরা কতটা কস্ট লিমিটেশন মানে কতটা খরচা করতে পারবো, এবং প্রজেক্ট ইনকাম এখান থেকে আমরা কতটা পেতে পারি। ঠিক আছে, এবং এনার্জি সোর্সের কতটা এনার্জি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে গাইডলাইনটা বুঝতে পারলি, আমি আরেকবার রিপিট করছি। ঠিক আছে, আরেকবার রিপিট করবো। তাহলে কি টাইপ অফ ফুড সার্ভিস আমরা প্ল্যান করব। ফার্স্টলি যেহেতু আমরা ফুড সার্ভিস ম্যানেজমেন্ট করছি, ফার্স্ট অফ অল আমরা অন্য কিছু না, আমরা তো কাপড় জামা করছি না, আমরা ফুড সার্ভিস করছি। তাহলে সবার আগে যখন আমরা ফুড সার্ভিস ম্যানেজমেন্ট এন্টারপ্রেনারশিপ করছি, তো তাহলে আমাদের ফুড সার্ভিস প্ল্যানিং করতে হবে। ফার্স্টলি ফুড সার্ভিস যখন আমরা প্ল্যানিং হয়ে গেল, তাহলে আমাদের ক্লায়েন্ট টার্গেট, আমরা কোন ক্লায়েন্টকে নিচ্ছি, হু আর দ্য ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টটা কে। থার্ডলি হচ্ছে হোয়াট কাইন্ড অফ মেনু অফার্ড, আমরা কিরকম মেনু অফার্ড করছি, কি কি মেনু রাখছি, সেই ক্লায়েন্টটা যখন ফিক্স হয়ে যাচ্ছে আমরা কি কি মেনু অফার্ড করছি, কোন সময় করছি, টাইম অফ সার্ভিস এবং হাউ মেনি টাইম, কোন সময় করছি, কতবার করছি, এবং কিভাবে সার্ভিস দিচ্ছি। বুঝতে পেরেছিস? হাউ মেনি টাইমস, টাইপ অফ টাইম এবং কিভাবে, হাউ। ম্যাম এখানে টাইপ অফ সার্ভিস বলতে কি হচ্ছে ওই আলাকাটা বা বুফে সিস্টেম এরকম ব্যাপার বলছে? ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে র মেটেরিয়াল কোথেকে পারচেজ করছি, সেটাও খুব ইম্পর্টেন্ট। আমরা একটা জঘন্য বাজে জায়গা থেকে র মেটেরিয়াল করলাম, তার জন্য আমাদের খাবার কোয়ালিটি মেনটেন হলো না, সেটা স্ট্যান্ড হলো না, সেটা কিন্তু হবে না। আমাদেরকে দেখতে হবে যে আমরা কোথা থেকে প্রতিদিন একই জায়গা থেকে র মেটেরিয়াল করতে হবে, কিন্তু কারণ তোদের টেস্ট চেঞ্জ করা যাবে না। যখন আমরা ফিক্স করে দেবো কিছু, সেখানে তো আমরা টেস্ট চেঞ্জ করতে পারবো না। না, আমরা যখন রেস্টুরেন্টে ফিক্স মেনু খেতে যাই, আমরা কিন্তু আশা করবো যে আমি আগে যেরকম খেয়েছি এখনো সেরকমই পাবো, ইন ফিউচারে যদি খাই আমি সেই টেস্টটাই যেন পাই। তাহলে এবং যে যে ইনগ্রেডিয়েন্টস আমি পেয়েছি সেই ইনগ্রেডিয়েন্টস যেন প্রেজেন্ট থাকে, কারণ সেই জন্যই আমি সেই রেস্টুরেন্টে গেছি, সেই জন্যই সেই হোটেলে গেছি, আমি সেইটা পাবো বলে, সেই একই ফ্লেভার, একই টেস্ট, একই সবকিছু। তাহলে আমাদের র মেটেরিয়াল পারচেস সেম জায়গা থেকে করতে হবে, ফিক্স করে নিতে হবে। র মেটেরিয়াল স্টোরেজ, কোথায় স্টোর করছি, স্টোরেজ কি ফ্যাসিলিটিস আছে, কতটা স্পেসে আমি স্টোর করতে পারছি, আমি কতটা জায়গাতে স্টোর করতে পারবো, আমাকে অল্প জায়গা আছে, আমাকে তাহলে রোজ রোজ র মেটেরিয়াল কালেক্ট করতে হবে, নাকি আমি এট এ টাইম অনেকটা র মেটেরিয়াল কালেক্ট করতে পারবো, আমি কি পেরিশেবল নন পেরিশেবল আলাদা র মেটেরিয়াল মানে আলাদা স্পেসিং আছে স্টোরেজে, নাকি আমাকে একসাথে রাখতে হবে, আমি কতটা রাখবো। ঠিক আছে, আমার কতগুলো রেফ্রিজারেটর আছে যেখানে আমি স্টোর করতে পারবো, এটা হচ্ছে স্টোরেজের পুরোটা। কি কি ইকুইপমেন্ট দরকার,
কতগুলো যন্ত্রপাতি আমাদের এই পুরো কাজটা করার জন্য দরকার। নিশ্চয়ই পুরোটা তো ম্যানুয়ালি হবে না, অনেকগুলো মেশিনারি হবে, সবগুলো ম্যানুয়ালি করা সম্ভব নয়। হ্যাঁ, তো কিছুটা মেশিনারি হবে, তো সেই মেশিনারির জন্য কি কি ইকুইপমেন্টস আমার দরকার, নট অনলি শুধু যন্ত্রপাতি, আমাদের অনেক কিছু দরকার হবে সেটাকে পুরো মেনটেন করার জন্য, শুধু রান্না করার জন্য না, সেটাকে ওই পুরো এনভায়রনমেন্টটাকে ঠিক রাখার জন্য কিছু দরকার হবে। চিমনি চিমনি তো রান্না করতে লাগবে না, কিন্তু সেটাও দরকার হবে। আমাদের কতগুলো চিমনি বসাতে হতে পারে, কতগুলো স্টিমার লাগতে হতে পারে, কতগুলো হিটার লাগতে হতে পারে, আইস স্টোরেজ কেমন আছে, ঠিক আছে। ম্যান পাওয়ার, এই পুরো অর্গানাইজেশনটা চালানোর জন্য কতটা ম্যান পাওয়ার দরকার, ঠিক আছে। এবং কি কি ফেসিলিটি দেবো আমরা এই ম্যান পাওয়ার গুলোকে, ওদেরকে তো কিছু ফেসিলিটি দিতে হবে, নাহলে কেন থাকবে, ঠিক আছে। আরেকটা আছে যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা কি ডিজাইন করে ফার্নিশ করছি, আমাদের পুরো এনভায়রনমেন্টটাকে তৈরি করার জন্য কি ডিজাইন করে ফার্নিশ করছি, সেটাও খুব ইম্পর্টেন্ট। মানে সেটা না হলে ওটা সাবি, ডার্ক, লুক্রেটিভ নয়, দেখতে ভালো লাগছে না, আমরা কিন্তু সেখানে যাই না। তারপরে খাবার কোয়ালিটি দেখি, কিন্তু আমরা আগে কিন্তু আমরা সবার আগে দেখি ওয়াও কি সুন্দর দেখতে লাগছে বল, তারপরে কিন্তু বলি ঠিক আছে খাবারটা, তুই দেখেই যদি তোর ভালো না লাগলো তাহলে কিন্তু খেতে ইচ্ছেই করবে না, তাই না। তো সবার আগে আমাদের কিন্তু দেখার একটা ব্যাপার আছে, প্রেজেন্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই সেটাকে ভীষণভাবে ফার্নিশ করতে হবে, ডেকোরেট করতে হবে, ঠিক আছে। কতটা সেফটি মেজারমেন্ট করছি, প্রথমটা এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখন এই সিচুয়েশনে তো আরো বেশি ইম্পর্টেন্ট, আমরা কি কি সেফটি মেজার করছি এবং সেফটি মেনটেন করতে পারছি, ঠিক আছে। এবং আমাদের কস্ট লিমিটেশন, কতটা খরচা করব এবং প্রজেক্ট ইনকাম কতটা পাচ্ছি, লাস্টে আমাদের কাছে কতটা এনার্জি সোর্সেস আছে, ঠিক আছে। ম্যাম, বলো। এনার্জি সোর্স বলতে কি গ্যাস বা এরকম কিছু বা কারেন্ট এই জিনিস? হ্যাঁ, কতটা এনার্জি সোর্সেস আছে আমাদের কাছে, আমরা কতটা নিতে পারবো, কতটা ভোল্টেজ ইউজ করতে পারবো। তুই চাইলেই তো আনলিমিটেড সবকিছু করতে পারবি না, সেটা করার জন্য তো একটা পাওয়ারও দরকার হবে না, সেটা হচ্ছে এনার্জি সোর্স। আমাদের কতটা এনার্জি সোর্স আমরা অ্যাফোর্ড করতে পারবো, কতটা রাখতে পারবো, একটা রাখারও লিমিটেশন আছে, তুই সব অত এনার্জি কিন্তু পাবি না। তো সেই এনার্জি সোর্সের মধ্যে আমরা এইগুলো কন্ট্রোল করতে পারবো কিনা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এগুলো তো বুঝে গেছিস, মাঝখানে তারপরে পয়েন্ট গুলো আমি যে টাইপ গুলো বললাম, তাহলে প্রথমটা হচ্ছে আমরা রেশন করব, কিভাবে রেশনালি করছি, যেহেতু প্ল্যানিং এর মধ্যে, তাহলে রেশনালিটি আমাকে দেখতে হবে। তারপরে আমাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখতে হবে, রেগুলারলি ইনফরমেশন কালেক্ট করতে হবে, প্ল্যানিং টিম বানাতে হবে, মার্কেট সার্ভে করতে হবে, ক্লায়েন্ট আইডেন্টিফাই করতে হবে, এগুলো পয়েন্টস। যে আমরা গাইডলাইন কোয়েশ্চেন থেকে আমরা পয়েন্টসে চলে আসছি। পয়েন্টস প্রথমে হচ্ছে রেশন, কোথা থেকে রেশন। সেকেন্ডলি আমরা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, অপারেশনাল ক্যারেক্টারিস্টিক কিভাবে অপারেশন করছে, রেগুলার ইনফরমেশন, আমরা রেগুলার ইনফরমেশন হচ্ছে আমাদের যেভাবে কাজ হচ্ছে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে, বা বাইরে ক্লায়েন্টকে কিভাবে আমরা করবো সেটার ইনফরমেশন রাখতে হবে, মার্কেট কিভাবে চলছে, এখন ট্রেন্ড কি সেটার ইনফরমেশন রাখতে হবে, একটা প্ল্যানিং টিম। মার্কেট সার্ভে, আমরা তোদেরকেও বলেছি মার্কেট সার্ভে করতে, মার্কেট সার্ভে ভীষণ ইম্পর্টেন্ট, আমরা কোথা থেকে মার্কেট সার্ভে করছি, আশেপাশে মার্কেট সার্ভে কিরকম চলছে তার সঙ্গে একটা কম্পারিজন। তারপর হচ্ছে আইডেন্টিফাইং হচ্ছে ক্লায়েন্ট, তারপর কাস্টমার প্রেফারেন্স, আমরা হয়তো একটা মেনু বানালাম কিন্তু আমরা দেখলাম যে টার্গেট কাস্টমার আমরা করেছি সেটাতে তাদের প্রেফারেন্স মানে ম্যাচ করছে না, তাহলে কিন্তু আমাদেরকে মডিফাই করতে হবে। কাস্টমার প্রেফারেন্স কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আমরা হয়তো একটা জিনিস বানালাম কিন্তু সেখানে মডিফাই করতে হবে কাস্টমার প্রেফারেন্স অনুযায়ী। আমরা কিন্তু সেখানে স্ট্রিক থাকতে পারবো না, কিছুটা স্ট্রিক্ট রুলস পলিসি থাকবে, কিন্তু কোথাও একটু মডিফিকেশন হবে কাস্টমার প্রেফারেন্স দিয়ে। আমরা যেটা করিও এটা একটু এরকম ভাবে বানিয়ে দিন তো, ওদের হয়তো রুলস বা রেগুলেশন বা স্ট্যান্ডার্ড আছে, আমরা হয়তো একটু বললাম একটু নন স্পাইসি করে দিন, বা একটু মোর স্পাইসি করে দিন, বা একটু বেশি সুইট করে দিন, একটু বেশি সল্টি করে দিন, বলি তো, তার মানে সেগুলো চেঞ্জ তো ওদের কাছে। তাহলে আমাদের কাস্টমার প্রেফারেন্স যেটা ওদের রুলস বা রেগুলেশন বা যদি স্ট্যান্ডার্ড থাকে মেনু, ওখান থেকে ডেভিয়েট করতে হবে। লাস্টলি বাজেট, বাজেটটা আমরা কি করে করব, একদিকে আইটেম করব, একদিকে কস্ট করব। বাজেটটাকে আমাদের রেগুলার মেনটেন করতে হবে, আমাদের কি করব
কতগুলো পারচেজ ইকুইপমেন্ট লাগছে সেটার একটা কস্ট করবো, মানে রেকারেন্ট একটা এক্সপেন্ডিচার করব, ফুড কস্ট কিভাবে পড়ছে, মেইনটেনেন্স কস্ট কিভাবে পড়ছে, আমরা যে স্টাফ রাখবো ওভার পেইড কাকে স্যালারি কিভাবে দিতে হচ্ছে, দিয়ে টোটাল একটা এক্সপেন্ডিচার এখানে কস্ট, প্রতিদিন কি কস্ট এবং প্রফিট কত পার্সেন্টেজে হচ্ছে সেটার একটা কলাম করে আমরা লিখে রাখতে হবে। কারণ বাজেট আমাকে মেনটেন করতেই হবে। যদি আমার কস্ট লিমিটেশন উপরে চলে যায় তাহলে তোমাকে বন্ধ করে ফেলতে হবে। এই বাজেট আমাকে মেনটেন করতে হবে। তাহলে প্ল্যানিং গাইডলাইনটা পুরোটা বুঝলি? আমি অনেকবার ডিটেলসে বললাম, প্ল্যানিং গাইডলাইন বুঝতে পেরেছিস তো? এবার এই যে সবকিছু করলাম, এটা করলেই কিন্তু আমরা স্টার্ট করতে পারবো না আমাদের এন্টারপ্রেনার গ্রুপ। কেন করতে পারবো না? আমাদের রেজিস্ট্রেশন করতে হবে ইউনিটের। উইদাউট রেজিস্ট্রেশন আমরা কিন্তু কিছু শুরু করতে পারবো না। প্রত্যেকটা কিছু হোটেল বা এন্টারপ্রেনারশিপের রেজিস্ট্রেশন থাকে, একটা কোড রেজিস্ট্রেশন, যেটা ফুড ইন্সপেক্টররা এসে সেই রেজিস্ট্রেশনটা দিয়ে যায়। গভর্নমেন্ট থেকে একটা সিল, একটা নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে যায়। তো সেই রেজিস্ট্রেশন বা লাইসেন্সের জন্য আমাদের কি কি দেখতে হবে? আমরা যেখানে করছি সেটা ক্লিন আছে কিনা, পলিউশন ফ্রি, মানে ওখানে পলিউটেন্ট কিছু আছে কিনা, আমরা ড্রেনেজ কি ফেসিলিটি লাগছি, আমরা ডিসপোজাল কি করে করছি, আমাদের ওয়াটার সাপ্লাই কিভাবে পোর্টেবল কিনা, আমাদের ঠিক মতো ভেন্টিলেশন আছে কিনা, যদি কিচেনে কখনো আগুন লাগে সেখানে ফায়ারের কিছু আছে কিনা, লাইট কিরকম কিচেনে, একটা অন্ধকার জায়গায় সাবি জায়গায় রান্না করছে তাহলে ভেন্টিলেশন না হলে সাফোকেশনে মরে যেতে পারে লোকজন, মানে এত গরম, এত অতি কষ্ট হতে পারে, বা কাস্টমার ভালো না থাকতে পারে। তাই ভেন্টিলেশন কিরকম, কতটা খোলামেলা, কি কি ব্যবস্থা রেখেছে সেটার জন্য, ঠিক আছে? টেম্পোরারি গার্বেজ সিস্টেম আছে কিনা, পার্মানেন্ট তো ঠিক আছে, টেম্পোরারি গার্বেজ সিস্টেম গুলো সেগুলো ক্লিনিং কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে সেটার ব্যাপার আছে কিনা, ঠিক আছে? তো এই সমস্ত লাইসেন্স গুলোর হচ্ছে এই সমস্ত পয়েন্ট। এবার সেই পয়েন্টের উপর ফুড ইন্সপেক্টর এসে কি করতে পারে? প্রথমে হচ্ছে কোয়ালিটি ফুড টেস্ট করবে, প্রত্যেকটা অ্যামাউন্ট একটা করে পোর্শন নিয়ে যাবে। যতগুলো আমরা ফুড আইটেম করবো সেই ফুড আইটেমের কিন্তু ছোট করে পোর্শন ওরা নিয়ে গিয়ে ল্যাবরেটরি অ্যানালাইসিস করতে থাকে, কেমিক্যাল অ্যানালাইসিস এবং টেস্ট অ্যানালাইসিস, যে ওর মধ্যে কিছু এমন কিছু আছে কিনা যেটা আমাদের শরীরের পক্ষে কোনো প্রবলেম হতে পারে কিনা, পেস্ট কন্ট্রোল করছি কিনা, কোনো ইনসেক্টস বা কিছু আমাদের ওই যেখানে করছি সেই কিচেন বা কুকিং এরিয়া আছে কিনা, বা যেখানে কাস্টমার বসছে সেখানেও আছে কিনা, আমরা ওখানে পাবলিক ইন্টারেস্টের জন্য কিছু ম্যাগাজিন বা ওগুলো রাখছি কিনা, ঠিক আছে, ওরকম কিছু সাজাচ্ছি কিনা, আমাদের ফুড হ্যান্ডলিং কিভাবে হচ্ছে, যে ফুড হ্যান্ডেল করছে সে গ্লাভস পরে করছে, কতটা হাইজিন মেনটেন করতে পারছে, কি করতে পারছে, আমাদের আইস বা ওয়াটার কিভাবে আসছে, কিভাবে আনাচ্ছি, আমরা নিজেরা করছি, আনাচ্ছি, তৈরি করছি, আমাদের কি এখানেই জলের ব্যবস্থা আছে না, জল কিনছি সেটা কিভাবে কিনছি, ফুড স্টোরেজটা কিভাবে করছি, ঢাকা দিয়ে রাখছি, খোলা রাখছি, কিভাবে রাখছি, প্রিপারেশনটা কিভাবে হচ্ছে, কি কি রুলস মেনে হচ্ছে, টেম্পারেচার কন্ট্রোল কিরকম, খুব বেশি হিট হলে তো নষ্ট হয়ে যেতে পারে। সবসময় স্টোরেজ কিন্তু টেম্পারেচার কম থাকবে, বিলো 25, যেখানে স্টোরেজ রুম হবে বিলো 25, 20 থেকে 25 থাকে, ডিপেন্ডস করছে কে কিরকম স্টোরেজ রাখবে, ঠিক আছে? তো সেইটা আছে কি না, হয়তো আমাদের স্টোরেজে সাংঘাতিক গরম, সেখানে জিনিসপত্র রাখাই সম্ভব না, হয়তো আমরা ওটাকে স্টোরেজ বানিয়ে ফেলেছি, স্টোর রুম করে ফেলেছি, তাহলে তো হবে না, কারণ প্রায় জিনিস নষ্ট হয়ে যাবে, হয়তো সেই নষ্ট জিনিসগুলো দিয়ে আমরা রান্না করে ফেলতে পারি, নিশ্চয়ই আমরা লস করবো না। তো সেই স্টোরেজ এরিয়া কিরকম, টেম্পারেচারটা কন্ট্রোল হচ্ছে কিনা, ওয়াশিং এরিয়া কিরকম, আমরা কি কি ওয়াশ ইউজ করছি, সত্যি পুরোপুরি প্রপারলি ওয়াশিং মেনে ওয়াশ হচ্ছে কিনা, সেই ওয়াশিং এরিয়া কতটা, এবং সিওয়েজ ডিসপোজাল কিরকম, সেটা কি ফেলছি না ওখানে জমি রাখছি, ওখান থেকে কিছু পলিউটেন্ট ইনসেক্ট ছড়িয়ে যাচ্ছে, ওখান থেকে কোনো কন্টামিনেট ডিজিজ হতে পারে কিনা, কন্টামিনেশন হচ্ছে কিনা, ওখানে কারা ফেলছে, কারা ইউজ করছে, আমাদের ওয়াশের সিঙ্ক গুলো কেমন, ফ্লোর কেমন, ফ্লোরে কতটা তেল মশলা ঝাল পড়তে পারে এবং সেটা কতটা তাড়াতাড়ি স্মুথলি ওয়াশ করা যাবে, সিলিং কেমন, তাতে কি টেম্পারেচারের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, পার্সোনাল হাইজিন প্রত্যেকে মেনটেন করছে কিনা, সার্ভ করার সময় কিরম ভাবে থাকছে, কিরম ভাবে ক্লোদিং করছে, ডাইনিং রুমটা কতটা স্কোয়ার ফিট মেনটেন করছে, অনেকগুলো স্টোরেজ এরিয়া আছে নাকি ফিক্স একটাই স্টোরেজ এরিয়া, ওদের স্টাফ রুম আছে এমপ্লয়ীদের জন্য নাকি সেটা নেই,
ইউটেন্সিল ইকুইপমেন্টস রাখার জন্য কোনো আলাদা এরিয়া আছে নাকি নেই? তাহলে কতগুলো পয়েন্ট দেখেছিস যেগুলো মেনটেন করতে পারলে তবেই কিন্তু আমরা লাইসেন্স পাবো। ঠিক আছে, আমি আরেকবার বলছি, আমরা ফুড কোয়ালিটি কিরকম দিচ্ছি, সেটা কিভাবে ইউজ করছি, সেটা ওরা প্রত্যেকটা একটা করে স্যাম্পল নিয়ে টেস্ট করবে, টেস্ট অ্যানালাইসিস হবে, কেমিক্যাল অ্যানালাইসিস হবে। তারপরে আমরা হচ্ছে কিভাবে ওয়াটার পোর্টেবল করছি, কোথা থেকে আইস আনছি, আমরা ফুড কিভাবে হ্যান্ডেল করছি, ফুড কিভাবে স্টোরেজ করছি, কিভাবে প্রিপারেশন করছি, হোল্ডিং এরিয়াটা কেমন, তার টেম্পারেচার এরিয়া কেমন, স্টোরেজের টেম্পারেচার এরিয়া কেমন, ডিওয়াশিং কিভাবে করছি, ঠিক আছে, কি দিয়ে ওয়াশ হচ্ছে, ওয়াশিং এজেন্টটা কি হচ্ছে, ড্রেন বা সিঙ্ক কিরকম আছে আমাদের, ফ্লোরিং এবং সিলিংটা কিরকম, ভেন্টিলেশন আছে কিনা, প্রপার লাইটিং সব জায়গায় এরিয়ায় আছে কিনা, আমাদের ওয়ালস বা সিলিং গুলো মেনটেন হচ্ছে কিনা, ওয়াশ হচ্ছে কিনা বা মেনটেন হচ্ছে কিনা, ভেঙে গেছে, খুবলে গেছে, উঠে গেছে, একটা বিচ্ছিরি, ওরকম নয়, বাইরে থেকে কিছু আসছে কিনা, সিলিং ফুটো হয়ে গেছে, এরকম হচ্ছে কিনা, জানলাগুলো ভেঙে গেছে, এরকম ব্যাপারটা নয়। পার্সোনাল হাইজিন, যে সার্ভ করছে, যে কুক করছে, যে ম্যানেজ করছে, প্রত্যেকে পার্সোনাল হাইজিন মেনটেন হচ্ছে কিনা, ফুড হ্যান্ডলিং, যে হ্যান্ডেল করছে সে কিভাবে হ্যান্ডেল করছে, কিভাবে সার্ভ করছে, ঠিক আছে, এবং পার্সোনাল হাইজিন, কিভাবে ক্লোদিং করছে, ক্লোদিংটা হয়তো জামা কাপড় নষ্ট হয়ে গেল, ওরা ওরকমভাবে আপ্রন করে ক্লোদিং, একটা ডেকোরাম মেনটেন করছে ক্লোদিং এ, তারপরে আপ্রন করছে নাকি করছে না, ডাইনিং রুমের স্পেসিংটা কতটা, সার্ভিস ডিসপোজেবল কতটা আছে, কত ফিট, কতটা এরিয়া, অনেকগুলো সেপারেট স্টোরেজ এরিয়া আছে নাকি একটাই আছে, পেস্ট কন্ট্রোল হচ্ছে কিনা, কতদিন অন্তর পেস্ট কন্ট্রোল হচ্ছে, কত ফ্রিকোয়েন্সি হচ্ছে, মানে ফ্রিকোয়েন্টলি হচ্ছে, এখানে স্টাফ রুম আছে কিনা প্রত্যেকটা এমপ্লয়ীদের জন্য, স্যানিটেশন অ্যাকোমোডেশন কিরকম আছে, কাস্টমার এবং এমপ্লয়ি দুজনেরই স্যানিটেশন দরকার, ইউটেন্সিল এবং ইকুইপমেন্ট রাখার আলাদা জায়গা আছে কিনা, এই সবগুলোর উপর একটা গ্রেডেশন হয়, একটা গ্রেডেশন পাওয়া যায়, 3 ধরনের গ্রেডেশন হয়, এ, বি, সি, বিলো 50% হলে সি, সি গ্রেড তুই, ঠিক আছে, তাহলে তোর রেস্ট্রিকশন অনেক কিছু থাকবে, তোর প্রেশার থাকবে। বি হচ্ছে 50 to 80%, মানে গুড অন অ্যাভারেজ, ঠিক আছে, 80 to 100% মানে পারফেক্ট, সেটা হচ্ছে এ। এই পুরো পুরো পয়েন্টস গুলো মেনটেন করে তোর একটা গ্রেডেশন হতে থাকবে, ওদের গ্রেডেশনে কিছু রুলস থাকে, সেই রুলসের মধ্যে 3টে গ্রেডেশন হতে থাকে, এ, বি এবং সি। সি হচ্ছে বিলো 50%, বি হচ্ছে তো 50 to 80%, আর 80 above 80% to 80 to 100% হচ্ছে তোর এ, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার যেটা করলাম, এতক্ষণ ধরে তো আমরা ফুড সার্ভিস করলাম, এবার প্ল্যানিং লেআউট, কিভাবে প্ল্যানিং লেআউট তৈরি করব। আমরা তো দেখলাম কিভাবে কি টাইপ অফ ফুড সার্ভিস করছি, কি করছি, কতজন, এবার আমরা প্ল্যানিং লেআউট হচ্ছে যে হাউ মেনি পিপল, কতগুলো মানুষকে দিচ্ছি, হোয়াট দ্য এজ গ্রুপ, কি কোন এজ গ্রুপকে দেব, ঠিক আছে, কত ঘন্টা, মানে হোয়াট উইল বি দ্য আওয়ার্স অফ সার্ভিস, কখন ধরে সার্ভিস দেবো, স্টাইল অফ সার্ভিস, মেনু প্যাটার্ন, এগুলো সব লেআউট তৈরি করছি। স্পেস রিলেশনশিপ, আমাদের স্পেস রিলেশন কিরকম তৈরি হচ্ছে, সেফটি প্রিকশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেআউট তৈরি করছি। তাহলে ফার্স্টলি আমরা কিভাবে যাব, মেনু প্ল্যানিং, মেনু প্ল্যানিং থেকে আমরা লেআউটে কি করে যাব, মেনু প্ল্যানিং যদি মাথায় আসে, তারপর সেকেন্ডলি যেটা দরকার হবে, মেনু প্ল্যানিং এর জন্য কি দরকার হবে, প্রকিউরমেন্ট, মেনু প্ল্যানিং তৈরি করতে গেলে ফার্স্ট সেকেন্ডলি কি দরকার, কি দিয়ে মেনু প্ল্যানিং করবো, প্রকিউরমেন্ট, তারপরে তাহলে কি করবো, রিসিভিং, মানে আমরা সেই র মেটেরিয়াল রিসিভ করবো, প্রকিউরমেন্টের পরে রিসিভিং, দেন স্টোরেজ, ব্যাপারটা রিসিভ করে স্টোর করব, স্টোর করার পরে কি করব, সেই যেগুলো স্টোর করলাম সেগুলো দিয়ে কি করব, প্রিপারেশন, অবভিয়াসলি যেগুলো স্টোর করবো সেটা দিয়ে আমরা কি করতে পারি, প্রিপারেশন, তাহলে প্রিপারেশন যেটা করবো সেটা করার পরে ফাইনাল রেজাল্ট কি আসবে, প্রোডাকশন, একটা জিনিস তো তৈরি হবে, তারপরে সেটা কি হবে, প্যাকেজিং, যেটা প্রোডাকশন তৈরি করলাম সেটাকে কি করব, প্যাকেজিং, মানে হয় প্যাকেজ করে দিতে পারি, নাহলে এমনি দিতে সার্ভ করতে পারি, হোয়াট এভার প্যাকেজিং, লাস্টে কি, আমরা যেটা প্যাকেট করলাম সেটার জন্য লাস্ট আমাদের টার্গেট কি, সার্ভিস।
তাহলে আমরা কিভাবে ওয়ার্ক ডিভিশনটা করছি? এটা হচ্ছে ওয়ার্ক ডিভিশন। আমরা কি করে ওয়ার্ক ডিভিশনটা প্ল্যান আউট করলাম? এতক্ষণ সার্ভিস ম্যানেজমেন্ট করলাম, তারপরে লে আউট বানালাম, এবার আমরা ওয়ার্ক ডিভিশনে চলে এলাম। তাহলে আমরা ওয়ার্ক ডিভিশন কোথায় কি করলাম? মেনু প্ল্যানিং। কয়েকজন মেনু প্ল্যানিং এ চলে গেল। প্রকিউরমেন্ট, কাউকে ওকে প্রকিউরমেন্ট আনতে যেতে হবে। প্রকিউরমেন্ট আনার পরে কেউ রিসিভ করবে সেগুলোকে দেখে দেখে, যে যতগুলো প্রকিউরমেন্ট হচ্ছে ততগুলো রিসিভ করছে কিনা। এবার কেউ স্টোরে গিয়ে সেই স্টোরেজটা মেনটেন করবে। তারপরে সেই স্টোর থেকে জিনিসগুলো দেবে যে এইটার জন্য কি প্রিপারেশন, জন্য কি কি স্টোর থেকে আমাকে বেরোবে। তাহলে যে প্রিপারেশন জন্য সেখানে একজন লোক, এই প্রিপারেশন জন্য প্রোডাকশন, যে খাবারটা তৈরি হলো সেটাতে সেই প্রোডাকশনটা ঠিক হলো কিনা, মানে যেটা চেয়েছিলাম, যেটা ভেবেছিলাম, যেটা প্ল্যান করেছিলাম সেটাই কি আমরা পেলাম, সেই প্রোডাক্টটাই পেলাম। এবার আরেকজন প্যাকেজিং, যে ওখানে এক্সপার্ট থাকবে প্যাকেজিং। এবং লাস্টলি যারা করবে সার্ভিসিং, সেটাও একটা আলাদা লোক। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডিভিশন। সবাই কিন্তু একটা করতে পারবে না, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক্সপার্টাইজ হবে এবং ইন্ডিভিজুয়ালি ভাবে করবে। বুঝতে পারলি আমরা কিভাবে ওয়ার্ক ডিভিশন করলাম? আচ্ছা, আমাদের যে এতক্ষণ ধরে রান্না, মেনু, কুকিং অনেক কিছু বললাম, তো সেটারও না একটা মানে যা খুশি ঘরে আমরা করতে, তো এখানে আমরা হচ্ছে কুকিং এরিয়া, আমরা কুকিং এরিয়া নিয়ে অনেকক্ষণ ধরে কথা বললাম, তাই তো? যেরকম খুশি একটা মনে হলো আমি একটা আমার ঘরে কুকিং এরিয়া করে ফেললাম, মাঠের মাঝখানে কুকিং এরিয়া করে ফেললাম, বটতলা একটা কুকিং এরিয়া করে ফেললাম, এরকম কিন্তু হবে না। আমার ইচ্ছা মতো কুকিং এরিয়া কিন্তু হবে না। সেই কুকিং এরিয়ার কিছু রুলস রেগুলেশন থাকবে, তবে কিন্তু তোরা পারফেক্ট তোর কুকিং এরিয়া হিসেবে ব্রাঞ্চ হবে। 4 ধরনের কুকিং এরিয়া হয়, ঠিক আছে? স্ট্রিট লাইন কুকিং এরিয়া। স্ট্রিট লাইন কুকিং এরিয়া মানে হচ্ছে ওভেন, স্টিমার, কুকিং টেবিল। এটা হচ্ছে একদম কুকিং ইউনিটের কথা বলছি, সেন্টার কুকিং ইউনিট, যেখানে রান্না হয়, কিচেন এরিয়া, কুকিং ইউনিট। প্রথমে একটা স্ট্রেট লাইনে হচ্ছে তোর ওভেন, স্টিমার বা মাইক্রোওভেন যা লাগলে সেগুলো একদম স্ট্রেট লাইন, একটা পর স্ট্রেট লাইন। আবার স্ট্রেট লাইনে কুকিং টেবিল, যতগুলো তো কুকিং টেবিল লাগবে, একটা স্ট্রেট লাইন। তাহলে এটাকে বলে স্ট্রেট লাইন কুকিং ইউনিট। এটাকে বলে স্ট্রেট লাইন কুকিং ইউনিট। পরপর ওভেন একটা স্ট্রেট লাইনে, যেরকম স্ট্রেট লাইন টানলে হয়, পরপর কুকিং টেবিল একটা স্ট্রেট লাইনে হয়। মানে আমার ওভেন জাতীয় সব জিনিসপত্রগুলো একটা লাইনে থাকবে, ওভেন বল, স্টিমার বল, এভরিথিং, যেগুলো দিয়ে আমরা কুকিং যা যা করবো সেটা একটা স্ট্রেট লাইনে। আর কুকিং টেবিল যেগুলো হবে সেটা একটা স্ট্রেট লাইনে। দুটো স্ট্রেট লাইন প্যারালাল, দুটো স্ট্রেট লাইন, মাঝখানে 4 ফিট গ্যাপ। ওভেন থেকে কুকিং এরিয়া 4 ফিট গ্যাপ ডিস্টেন্স মেনটেন, ঠিক আছে? এটা হলো একদম সিম্পলেস্ট কুকিং এরিয়া, খুব সহজ। সেকেন্ডলি হলো ডাবল কুকিং এরিয়া। ডাবল কুকিং এরিয়া কি হয়? প্রথমে কুকিং টেবিল, লাস্টে কুকিং টেবিল, মাঝখানে ওভেন থাকবে, স্টিমার থাকবে, চিমনি থাকবে, দুদিকে কুকিং টেবিল, মাঝখানে ওগুলো থাকবে, যাতে এখান থেকে কুকিং টেবিলে ওখানে যেতে পারে, এখান থেকে এখানে আসতে পারে। মানে ওভেনের মাঝখান থেকে ওখান থেকে কুকিং টেবিল ইউজ করতে পারবে, এখান থেকে কুকিং টেবিল ইউজ করতে পারবে। সেন্টার পয়েন্টে থাকবে তোর হচ্ছে ওভেন, স্টিমার, সবকিছু দুদিকে ডাবল ইউজ করতে পারবে, সেই জন্য এটাকে বলা হয় ডাবল কুকিং এরিয়া। গট ইট? থার্ডলি হচ্ছে এল শেপ কুকিং ইউনিট। এই শেপের হচ্ছে প্রথমে থাকবে তোর ওভেন, এরকম ভাবে ওভেন গুলো থাকলো, ওভেন গ্রিল, যেরকম আমরা যেগুলো লাগবে, ওভেন গ্রিল, স্টিমার, হোয়াট এভার, এরকম এইরকম লাইনে এই কুকিং টেবিল। বুঝতে পারলি? এই লাইন হচ্ছে সব ওভেন, এই সবকিছু, এইরকম লাইনে হচ্ছে কুকিং টেবিল, কেটল, এগুলো এল শেপ। ঠিক আছে? এবার এই লাইন এবং এইরকম লাইনে মাঝখানে কিন্তু 4 ফিট গ্যাপ থাকবে। ওখানেও কিন্তু ডাবলও তাই, প্রথম কুকিং টেবিল থেকে 4 ফিট গ্যাপে হচ্ছে তোর ওভেন গুলো, ওভেন থেকে লাস্ট কুকিং টেবিলে আবার 4 ফিট গ্যাপ। ঠিক আছে? এখানে হচ্ছে প্রথমে সমস্ত ওভেন গুলো থাকলো,
ঠিক এরকম ভাবে যখন আসবে এইটা এটার মাঝখানে 4 ফিট গ্যাপ। দূর থেকে দেখে মনে হবে একটা এল শেপ ডিজাইন কুকিং ইউনিট। লাস্টলি হচ্ছে ইউ শেপ। ইউ শেপ, ইউ শেপের হচ্ছে এইখানে তোর ওভেন থাকলো, এই গোল জায়গায় তো স্টিমার বা গ্রিল, এইরকম জায়গায় হচ্ছে তো কুকিং টেবিল, মানে ওভেন আর কুকিং টেবিল মুখোমুখি, এই গোল জায়গাটায় হচ্ছে তো স্টিমার, কেটল, মাইক্রোওয়েভ, এরকম ডিজাইন। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পারলি আমি কি কি 4টে বললাম? বলতো কেউ। স্ট্রেট লাইন কুকিং এরিয়া, ডাবল কুকিং এরিয়া, এল শেপড কুকিং এরিয়া আর ইউ শেপড কুকিং এরিয়া। ব্যাপারগুলো বুঝতে পেরেছি? এগুলো সবই ডিজাইন, যে যেরকম ডিজাইন মেনটেন করতে পারবে সেই সেরকম ডিজাইন। ঠিক আছে, যার যেরকম পছন্দ, যে যেরকম স্পেস পেয়েছে সেই তার স্পেসে যে ডিজাইনটা ফলো করা যাবে সেইটা। আরেকটা যেটা হয় তোর, মানে কুকিং এরিয়ার সঙ্গে কিভাবে রিলেশনশিপ তৈরি করবো, কুকিং ইউনিট যেটা হবে সেটা, এটা তো কুকিং ইউনিটের ডিজাইন বলবো, এটা হচ্ছে কুকিং ইউনিটের ডিজাইন। এবার কুকিং ইউনিটটা যদি সেন্টার হয়, মনে করো এল শেপটা সেন্টারে, ইউ শেপটা সেন্টারে বা ডাবলটা সেন্টারে, মানে এটা পুরো কুকিংটা সেন্টার। আমার তো শুধু কুকিং এরিয়া রাখলে হবে না, আমার তো আরো অনেক কিছু জিনিস থাকবে। এটা সেন্টার পয়েন্ট হলে ওকে সার্কেল করে থাকবে। তো হচ্ছে রিসিভিং এরিয়া, রেফ্রিজারেটর এরিয়া, স্টোরেজ এরিয়া, প্রিপারেশন এরিয়া, অনেক সময় কাঁচা জিনিস সালাড প্রিপারেশন এরিয়া, সার্ভিং এরিয়া, ডিশ ওয়াশিং এরিয়া, ক্লিনিং এরিয়া, ট্রাশ এরিয়া। বুঝতে পারলি? ওকে যেন সেন্টার করে সবগুলো এরিয়া থাকে, মানে একটা এরিয়া ওখানে, একটা এরিয়া সেখানে, খুঁজে পেলাম না। তাহলে সেন্টারে থাকতে হচ্ছে তো কুকিং এরিয়া, এভাবে যে সেন্টার থাকে সেগুলোকে সার্কেল করে থাকতে এইসব এরিয়াগুলো, রিসিভিং এরিয়া, রেফ্রিজারেটর বা ফ্রিজার এরিয়া, প্রি প্রিপারেশন মানে কাটিং, এগুলো সব প্রি প্রিপারেশন এরিয়া বা স্যালাড প্রিপারেশন এরিয়া, সার্ভিং এরিয়া, ডিশ ওয়াশিং এরিয়া, ক্লিনিং এরিয়া, ট্রাশ রিমুভাল এরিয়া। এটা হচ্ছে আমাদের পুরো কুকিং ইউনিটের একটা স্টাইল হবে, কিরকম করে কুকিং ইউনিট আমরা করতে পারি। যেরকম খুশি তো করতে পারবো না, এটা হচ্ছে আমরা কুকিং ইউনিট, এটা হচ্ছে গোল করে হতে পারে, আর তোর নালে হতে পারে ওইটাকে যদি স্কোয়ার করে, মানে এটা হচ্ছে গোল, মানে এটা গোল, সবগুলোকে আমরা যদি একটা মাঝখানে গোল ফুলের মতো করে পাপড়িগুলোকে গোল 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 করে আঁকি, এটা হচ্ছে সেটা যেটা বললাম, এটা হচ্ছে গোল 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 গোল। আর যেটা তোরা করতে পারি, সেন্টারে ওটা একটা কুকিং ইউনিট হলো, ঠিক আছে, আমরা অ্যারো দিয়ে উপরে উঠি, একটা অ্যারো দিয়ে নিচে নামি, একটা অ্যারো দেখি, মানে আমরা যদি 3-4টে অ্যারো ওই সেন্টার থেকে বার করি, একটা ওপর একটা নিচ, একটা এখান থেকে ওপর এখান থেকে নিচ, একটা নিচ থেকে স্ট্রেট একটা ওপর থেকে স্ট্রেট, এরকম ভাবে বানাই তো। আমরা ট্রি বা টেবিল বানাতাম যেরকম, একটা দুটো লাইন টানতাম, দুটো একদম পাশাপাশি স্ট্রেট হয়ে গেল, একটা ওখান থেকে ওপরে গেল, ঠিক নিচে সাইমালটেনিয়াসলি এখান থেকে নিচে, এখান থেকে দিয়ে উপরে গেল, এখান থেকে একটা নিচে চলে গেল, এবং এই ওপর থেকে একটা স্ট্রেট, নিচ থেকে একটা স্ট্রেট, তাহলে ওপর থেকে একটা স্ট্রেট করে নিচ থেকে একটা স্ট্রেট, দুটো সাইডে স্ট্রেট, একটা এভাবে আপ হয়ে গেল, একটা এভাবে ডাউন হয়ে গেল, আবার এখানে একটা আপ হয়ে গেল, এখানে একটা ডাউন হয়ে গেল, এভাবে সেই ট্রির মতো করে সাজাই, সেটাও করা যেতে পারে। যদি সেন্টারে তোর কুকিং এরিয়া থাকে, তাহলে কুকিং এরিয়া থেকে একদম আমরা চলে গেলাম বাদিকে, রাখলাম রেফ্রিজারেটর স্টোর এরিয়া উপরের দিকে, মাঝামাঝি রাখলাম প্রি প্রিপারেশন থেকে কুকিংটা খুব তাড়াতাড়ি দরকার হবে, তাই ওপর দিকে যদি স্টোরেজ করি, মানে রেফ্রিজারেট করি, রেফ্রিজারেটর থেকে নিয়ে আসলাম, তাহলে এরকম বেরিয়ে ওপর দিকে রেফ্রিজারেটর, একদম বাঁ দিকে স্ট্রেট করে হয়তো প্রি প্রিপারেশন রাখলাম, তার থেকে ঠিক একটু নিচে করে হয়তো স্যালাড প্রিপারেশন রাখলাম, তাহলে বাঁ দিকটা আমার হয়ে গেল। এবার ডান দিকে হয়তো ওপরে রাখলাম ড্রাই স্টোরেজ, স্টোরগুলো একটু উপরের দিকে রাখলাম, কারণ কুকিং থেকে একটু উপরে রাখলে স্টোরেজ অসুবিধা নেই। পাশে রাখলাম বেকারি প্রিপারেশন, এখানে প্রি প্রিপারেশন, এখানে বেকারি প্রিপারেশন রাখলাম, এখানে হয়তো স্যালাড প্রিপারেশন রাখলাম, নিচে হয়তো এইদিকে নিচে হয়তো রাখলাম ওয়াশিং এরিয়া, কারণ এদিকে বেকারি, এদিকে ড্রাই স্টোরেজ, এদিকে ওয়াশিংটা রাখলাম। এইদিকে একদম নিচে রাখলাম হচ্ছে সার্ভিং এরিয়া, কুকিং থেকে ডিরেক্টলি নিচে নামলে নিচের দিকে গেলে সার্ভিং এরিয়া, একদম উপরের দিকে রাখলে হয়তো রিসিভিং এরিয়া, ওখান থেকে রিসিভ করে কুকিং এরিয়া ঢোকা যাবে, এখানে কুকিং থেকে বেরিয়ে গেলে সার্ভিস এরিয়া। এগুলো হচ্ছে ট্রির মতো করে, আর ওটা হচ্ছে গোল 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 করতে পরপর পরপর গোল সাজাতে পারিস। এটা হচ্ছে এভাবে তুই ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ওপর নিচ,
এটাও একটা স্টাইল হতে পারে। বুঝতে পারলে? ঠিক আছে। আমি যে এই যে পুরোটা বলছি যে এই অ্যারেঞ্জমেন্ট মানে আমাদের ডাইনিং রুম বা হোটেল রুম বা যেখানে আমরা সার্ভ করবো যে পুরো প্ল্যানারটা নেবো, এটার কিন্তু একটা স্কোয়ার ফিট লিমিটেশন থাকে। ঠিক আছে, আমার আমার মতো করে হবে 2 ফিট স্কোয়ারে আমরা কিন্তু বানাতে পারবো না। আমি যদি বলে ম্যানেজ করে নিতে পারবো তাহলে কিন্তু হবে না, আমাদের গ্রান্ট হবে না, পারমিশন পারবো না। তো এই সেইটাকে আমাদের একটা লিমিটেশন স্কোয়ার এরিয়া থাকে। সব থেকে ছোট হয় স্কুল লাঞ্চ এরিয়া গুলো। তুমি খুব ক্লোজে বসে বসে আমরা খেতাম। স্কুল ক্যান্টিন যে স্কুল লাঞ্চ রুম গুলো হতো, ছোট 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 করে হতো, ওদের কিন্তু বেশি এরিয়া হতো না। সব থেকে ছোট হয় 9 to 12। থ্যাংক ইউ। 9 to 12 স্কোয়ার ফিট পার সিট। ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাফেটেরিয়া, নর্মাল ক্যাফেটেরিয়া গুলো। ক্যাফেটেরিয়া গুলো কিন্তু ছোট হয়, স্কুল লাঞ্চ থেকে হয়তো বড়, কিন্তু তুলনামূলক করে ক্যাফেটেরিয়া একটু ছোট হয়। ক্যাফেটেরিয়া তো 10 থেকে 12। তারপরে যেটা হয় রেস্টুরেন্ট। ক্যাফেটেরিয়া থেকে রেস্টুরেন্ট কিন্তু একটু বড় হয়। তোরা গেছিস, সবাই নিশ্চয়ই দেখেছিস। স্কুল থেকে ক্যাফেটেরিয়া একটু বড় হয়, ক্যাফেটেরিয়া থেকে কিন্তু রেস্টুরেন্ট একটু বড় হয়, রেস্টুরেন্ট থেকে কিন্তু হোটেল আর একটু বড় হয়। সব থেকে বড় হয় ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস ক্যাফেটেরিয়া, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্যাফেটেরিয়া গুলো বিশাল বড় একটা এরিয়া। বুঝতে পারলি? সব থেকে ছোট হয় স্কুল লাঞ্চ, তারপরে ক্যাফেটেরিয়া, তারপরে রেস্টুরেন্ট, তারপরে হোটেল এবং তারপরে ইন্ডাস্ট্রিয়াল ক্যাফেটেরিয়া। তো স্কুল লাঞ্চটা মোটামুটি হয় 9 to 12, ক্যাফেটেরিয়া হয় 10 to 12, অলমোস্ট কাছাকাছি সেম। রেস্টুরেন্ট হয় 12 to 15, আর হোটেলটা হয় যে তোর 14 to 16, আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাফেটেরিয়া হচ্ছে 16 to 18। আচ্ছা, এন্টারপ্রেনারশিপে কি কি ফিচার থাকা দরকার একজন ভালো এন্টারপ্রেনার হতে গেলে জানিস? কি করে আমি তোদেরকে ভালো এন্টারপ্রেনার বলবো? এগুলো কিন্তু সব বাই বাই আসবে, আমি তাই জন্যই বলে দিচ্ছি। শুনতে পাচ্ছি না শ্রীপর্ণা, একটু ভালো করে বল, তো ভয়েসটা কেটে যাচ্ছে। ম্যাম বলবো একটা দুটো পয়েন্ট। একটা দুটোই বলো বাবা। যার মার্কেট সম্বন্ধে একটা নলেজ থাকবে, যে রিস্ক নেওয়ার জন্য এটাতে আমার লসও হতে পারে, প্রফিটও হতে পারে, মানে তার একটা রিস্ক নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে এবং মার্কেট সম্বন্ধে আইডিয়া থাকবে। এই দুটো গুড। কিছুটা সবার আগে তাকে সেলফ কনফিডেন্ট হতে হবে। যদি আমি কনফিডেন্ট না হই আমি এটা করতে পারবো, তাহলে কিন্তু আমি করতেই পারবো না। তো কোনো একটা কাজ করার আগে সবার আগে সেলফ কনফিডেন্ট হতেই হবে যে আমি পারবো, ঠিক আছে আমি পারবো। অপটিমিস্ট হতে হবে, পজিটিভ। আমি যদি নেগেটিভ ভাবতে থাকি তাহলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না, কোনো কিছু নেগেটিভ ভাবতে থাকলে কিন্তু করা সম্ভব হয় না। ঠিক আছে, তো আমাকে কিন্তু অপটিমিস্ট হতে হবে। তাহলে আমাকে সেলফ কনফিডেন্ট হতে হবে, আমাকে অপটিমিস্ট হতে হবে, আমাকে রিস্ক নিতে হবে, যেটা নিপা বললো যে আমাকে রিস্ক নিতে হবে, সেটা কিন্তু নিতেই হবে, কারণ আমি জানি না আমার কি হতে পারে। আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, ওর থেকে ওটা করতে হবে, সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখতে হবে, সেই এবিলিটি থাকতে হবে যে আমি চ্যালেঞ্জ নিতে পারবো। আমাকে ফ্লেক্সিবল হতে হবে যে কোনো পরিস্থিতিকে অ্যাডাপ্ট করার জন্য, যে কোনো সিচুয়েশন আসতে পারে। আমি রিজিড হয়ে থাকলে কিন্তু হবে না, আমাকে অবভিয়াসলি ফ্লেক্সিবল হতে হবে, যেহেতু আমি নিউ আমাকে ফ্লেক্সিবল হতে হবে। যদি নিউ না হয়েও আমি পুরনো হই তবুও আমাকে ফ্লেক্সিবল হতে হবে। ভালো এন্টারপ্রেনার হতে গেলে ফ্লেক্সিবল হতে হবে। রিজিড থাকলে তুই তো সবার ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারবি না, সবার ব্যাপারটা অ্যাকসেপ্ট না করলে তুই কিন্তু ক্লারিফাই করতে পারবি না যে ইফ ইউ আর রং অর রাইট, তাই না?
মার্কেট সম্বন্ধে ভীষণ ভালো নলেজ থাকতে হবে, কারণ তুই যতই স্টাফ রাখ জয়ই রাখ, তোকে যদি না জানিস তোকে তো সবাই ঠকিয়ে দেবে। তুই যদি ক্লারিফাই করতে পারিস না, ভেরিফাই না করতে পারিস, তাহলে তো মুশকিল। তোকে যেভাবে বোঝাবে তুই সেভাবেই বুঝতে পারবি। তাই মার্কেট সম্বন্ধে ভীষণ ভালো নলেজ থাকতে হবে। ভার্সিটাইল, শুধু মার্কেটে আমাদের ভার্সিটাইল নলেজ থাকতে হবে, মার্কেট সম্বন্ধে নলেজ থাকতে হবে, কুকিং এ নলেজ থাকতে হবে, সার্ভিসে নলেজ থাকতে হবে, খুব এনার্জেটিক হতে হবে। মানে তুমি যদি এনার্জেটিক না হয় তো স্টাফেরা বলবে "ধুর, ভালো লাগছে দেখলাম", এরকম একটা ব্যাপার। খুব এনার্জেটিক না হলে, যেরকম দেখ আমি ভীষণ এনার্জেটিক, তোরা সব ঘুমিয়ে পড়েছি, ঝিমিয়ে পড়েছি। তো ভীষণ ভালো এনার্জেটিক হতে হবে, যাকে দেখে ইন্সপায়ার হতে পারে বাকি স্টাফেরা। ঠিক আছে, তো সেরকম একটা এনার্জেটিক হতে হবে। ক্রিয়েটিভ হতে হবে, নতুন নতুন আইডিয়া ভাবতে হবে, নাহলে তুই অ্যাট্রাক্ট করতে পারবি না। খুব ক্রিয়েটিভ হতে হবে এবং সাজেশনের রেসপন্স করতে হবে। প্রত্যেক সাজেশন দেবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটাকে রেসপন্স করতে হবে এবং খুব ইনিশিয়েটিভ নিতে হবে কোনো কিছু নিয়ে। মানে সেটা পড়ে থাকলে হবে না, রিসোর্সফুল হতে হবে। তোকে অনেক কিছু দিয়ে রিসোর্স রাখতে হবে, মানে সবকিছু নলেজ গ্যাদারিং করতে হবে। রিসোর্স মানে তুই কি রিসোর্সফুল, মানে ইনফরমেশন গ্যাদারিং বা সবকিছু থেকে রিসোর্সফুল হতে হবে তোকে, নাহলে তুই ভ্যারাইটি আনতে পারবি না। ঠিক আছে, এবং ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতে হবে। শ্রুতি, চলে যা। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো যদি থাকে তাহলে তুই ভালো অন্টারপ্রেনার হতে পারবি। ঠিক আছে, খুব এনার্জি থাকতে হবে। সকালে তোর এখনো ঘুম কাটাতে পারিসনি, ওরকম করলে কিন্তু ভালো অন্টারপ্রেনার হওয়া যাবে না। এখনো সবার ঘুম কাটেনি, পুজো কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো ভালো অন্টারপ্রেনার হতে গেলে এই কোয়ালিটিগুলো থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা পয়েন্ট পয়েন্ট করে ফেলি। আমরা তো এগুলো বললাম ফিচার গুলো, তাহলে আমাদের ক্রিয়েটিভিটি কি কি থাকতে হতে পারে? প্রথমে হচ্ছে আইডিয়া জেনারেশন। ফার্স্টলি আমার খুব স্ট্রংলি একটা মানে কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন, যেটা আমাকে নিউ আইডিয়া আমার ভাবতে, আমাদের ভাবার ক্ষমতা থাকে, সেই ক্রিয়েটিভ পয়েন্টটা থাকতে হবে। আইডিয়া জেনারেশন, প্রিপারেশন, সারাক্ষণ আমার নতুন নতুন প্রিপারেশন, আমার সেই নলেজটা থাকতে হবে, সার্চ করতে হবে এবং নলেজে থাকতে হবে, আমাকে সেটা আপডেটেড থাকতে হবে প্রিপারেশনে। ইনকিউবেশন, ইনকিউবেশন মানে হচ্ছে যে সমস্ত ইনফরমেশন গুলো অ্যাসিমিলেট করতে রাখতে হবে। মানে সব ইনফরমেশন গুলোকে কালেক্ট করে সেগুলোকে অ্যাসিমিলেট করতে হবে। আমি কি কি ইনফরমেশন পেলাম, সেগুলো আমরা কতটা কাজে লাগাতে পারি, যেগুলো কাজে লাগাবে না সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, যেগুলো কাজে লাগবে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু সমস্ত ইনফরমেশন গুলোকে অ্যাসিমিলেট করতে হবে। ইনকিউবেশন, যেরকম ইনকিউবেশনের মধ্যে রাখে সেরকম ভাবে ইনকিউবেশন। ইলিউমিনেশন, আমরা যে আইডিয়া গুলোকে রাখলাম সেগুলোকে রেকগনাইজ করতে হবে, দিয়ে করে ইলিউমিনেট করতে হবে। সব আইডিয়া তো সবসময় সাকসেসফুল হতে নাও পারে, তাই না? তো সেই আইডিয়া গুলোকে একটা, মানে সেই ফিজিবল আইডিয়া গুলোকে আমাকে রেকগনাইজ করে ইলুমিনেট করতে হবে। অ্যান্ড লাস্টলি ভেরিফিকেশন, আমি যে পুরো প্ল্যানটা দিলাম, যে প্রসেসটা করলাম, যে রুলসটা বানালাম, যে পলিসিটা করলাম, যে ওয়ার্ক ডিভিশনটা করলাম, সেটাকে ভেরিফাই করতে হবে, নাহলে তোমার পুরো রেজাল্টই আসবে না। আমার পক্ষে সবকিছু করা সম্ভব নয় বলে আমি ওয়ার্ক ডিভিশন করেছি, আমি প্ল্যানিং করেছি, আমি স্টাফ রেখেছি, কিন্তু লাস্টলি যদি আমি ভেরিফাই না করতে পারি যে আমার কি কি অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন যদি না হয়, অ্যাপ্রুভ না হয়, তাহলে তো কিছুই হবে না। আলটিমেটলি যে প্রোডাকশন সেটা তৈরি হবে না। বুঝতে পেরেছিস? একটু মাথাও নাড়তে পারিস মুখে হ্যাঁ না বললে। ঠিক আছে, তো লাস্টলি হচ্ছে ভেরিফিকেশন। তাহলে বুঝতে পারলি আমাদের কি কি দরকার হবে, এন্টারপ্রেনারশিপ করতে গেলে আমাদের কি কি পয়েন্ট দরকার হবে। শুধু রেঁধে ফেললাম বলে কিন্তু এন্টারপ্রেনার নয়, বা একটা সুন্দর ডিজাইনার লেআউট বানিয়ে ফেললাম হলে হবে না, সবকিছু থাকতে হবে। একটা কোম্পানি চালাতে গেলে আমাদের সবকিছু থাকতে হবে। আচ্ছা, এবার এন্টারপ্রেনারশিপে কি কি জিনিস কনসিডার করতে হবে একটা এন্টারপ্রেনার হতে গেলে? এন্টারপ্রেনারের কি কি প্রোডাক্ট, কি
কি প্রোডাক্ট আমি ইউজ করছি, সেই প্রোডাক্টগুলো কি কি স্পেসিফিক ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি, সেই ইনগ্রেডিয়েন্টসের সোর্স কি, কস্ট কি, অ্যাভেলেবিলিটি কি, সবগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, আইডিয়া যে জেনারেশন করলাম তার মানে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশনটা খুব ভালো হতে জানতে হবে, যে প্রোডাক্ট ডিজাইন সেটা একটা আইডেন্টিফিকেশন জানতে হবে। আমরা মার্কেট স্ট্র্যাটেজি করছি সেটা আইডেন্টিফাই করতে হবে, কোন মার্কেট থেকে করতে হবে, এবং ফিনান্সিয়াল নিড সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ক্যাপিটাল, কতটা ক্যাপিটাল সেটা আইডেন্টিফাই। তাহলে আমি এই পুরো ইনোভেশনে যে আমরা বললাম না যে লাস্টে ইনোভেশন করবো, নতুন কিছু ইনোভেশনে, তাহলে তার সেই ইনোভেশনে প্রথম কিছু হচ্ছে যে আইডেন্টিফাই, আমাকে এইগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি কি অবটেইন করতে হবে আমাকে, মেটেরিয়াল অবটেইন না করলে, ভিডিও সবাই অফ করে কেন রেখেছিস রে? আমি 2-3 জনের ভিডিও পাচ্ছি, নিবেদিতা, নিপা, শ্রীপর্ণা, বাকিরা কি সবাই খুব বিজি? না ম্যাম, ভিডিও অনই আছে। ম্যাম আমার ভিডিও অন আছে। ম্যাম আমার তো ভিডিও অন আছে, সব ভিডিও অন আছে ম্যাম। এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের কি কি অবটেইন করতে হবে? ঠিক আছে, আমরা প্রথমে আইডেন্টিফাই করে ফেললাম, এবার কি কি অবটেইন করতে হবে, কি কি রাখতে হবে? মেটেরিয়াল অবটেইন করতে হবে, এবং টেকনোলজি কি স্টাইলে আমরা করছি, হিউম্যান রিসোর্স, কতটা হিউম্যান রিসোর্স আমি অবটেইন করে রাখতে পেরেছি, এবং সার্ভিসটা মেনটেন করে মানে করতে পারছি কিনা সেটা একটা অবটেইন করতে হবে। তাহলে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কিছু জিনিস, তারপর সেটাকে অবটেইন করতে হবে। ইমপ্লিমেন্টেশন, সেটা ভীষণ বড় একটা জিনিস, ভাবলেই কিন্তু ইমপ্লিমেন্টেশন করা যায় না। তোরাও করতে গিয়ে দেখেছিস, আমরা আইডিয়া দিয়ে দিয়েছি, ক্লাস নিয়ে নিয়েছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখেছিস অনেক কিছু প্রবলেম, অনেক কিছু ভাবতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, অনেক কিছু বেশি বুঝতে হয়েছে। তো ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো ইমপ্লিমেন্টেশনটা কি করব? অর্গানাইজেশনে ইমপ্লিমেন্টেশন করতে হবে, আমরা প্রোডাক্ট ডিজাইনে ইমপ্লিমেন্টেশন করতে হবে, আমাদের ম্যানুফ্যাকচারে ইমপ্লিমেন্টেশন করতে হবে, এবং স্যাটিসফাই হচ্ছে কিনা সেটার ইমপ্লিমেন্টেশন করতে হবে। বুঝতে পেরেছিস? এতগুলো ইমপ্লিমেন্টেশন করলেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো। আমরা কি প্রোভাইড করব, আমাদের গ্রুপ থেকে কি প্রোভাইড হবে? কাস্টমারকে ভ্যালু দিতে হবে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন হতে হবে, কাস্টমারকে ভ্যালু, কাস্টমারকে স্যাটিসফ্যাকশন, কাস্টমারের প্রেফারেন্স। সেকেন্ডলি হচ্ছে আমাদের এমপ্লয়িকে রিওয়ার্ড করতে হবে, নাহলে ওরা করেই যাবে, তারপরে তো ওদের ওটা কোয়ালিটি পড়ে যাবে। যদি এমপ্লয়িকে রিওয়ার্ড করতে পারিস তাহলে কিন্তু ওদের এনার্জিটা থাকবে, ইচ্ছেটা থাকবে। তাহলে একটা রিওয়ার্ড সিস্টেম করতে হবে। ইনভেস্টিগেটর মানে ইনভেস্টর খুঁজতে হবে আমাদেরকে। মেনটেন করার জন্য আমাদের পুরো সবটা ইনভেস্ট করা সম্ভব না, তো আমাদের ভালো ইনভেস্টর খুঁজতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি? অনেকগুলো পয়েন্টস বললাম। ঠিক আছে, এবার হচ্ছে মার্কেটিং। মার্কেটিং যে আমরা করবো, আমরা যে এত কিছু করলাম, তো আমাদের যদি মার্কেটিং না করে তাহলে তো আমাদেরকে কেউ জানতে পারবে না। আমরা যদি সব ঠিক ঘরের মধ্যে এরকম ইমপ্লিমেন্টেশন প্ল্যান করি তাহলে তো হবে না, আমাদেরকে তো মার্কেটিংও করতে হবে, তাই তো? তাহলে মার্কেটিংটা কি? 4P জানিস কি? আমি ফুড সার্ভিস ম্যানেজমেন্টের 4M বলেছিলাম, 4P কি রে? Pulse, product, place, or promotion. গুড। প্রথমে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আমরা কি প্রোডাক্ট ইউজ করছি, সেটা কি, তো কতটা মেনটেন করছি, কিভাবে কিনছি, কি প্যাকেজ করছি, কি করছি, প্রোডাক্ট নিয়ে কি করছি, সেটা কি প্রাইসে কিনছি, কতটা প্রাইসে কিনছি, কতটা চিপে কিনছি, কতটা লাভ রাখছি, কতটা কি করছি। প্লেস, আমরা কোথা থেকে, কোন প্লেসে কি করছি, প্রোডাক্টটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছি, কোন প্লেসে আমরা পুরো আমাদের ইউনিটটাকে বানাচ্ছি। প্লেস অ্যান্ড প্রমোশন, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। প্রমোট না করলে তো হবে না, সবকিছু একটা প্রমোশন দরকার, বিজনেস মানেই তার প্রমোশন দরকার হবে, নাহলে তোমাকে লোক চিনতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে মার্কেটিং এর জিনিস 4P, যেটা দিয়ে আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে, আমরা মার্কেটিং এ প্রথমে তো হচ্ছে প্রোডাক্ট তো বলে দিলাম, যে আমরা প্রোডাক্ট কিভাবে করবো, সে কতটা কাস্টমার স্যাটিসফাই হবে কিনা, আমাদের কি কি লাগবে, সেসব প্রোডাক্ট নিয়ে ভাববো।
আর প্লেস হচ্ছে তোর ব্যাপারটা কি বলতো, কি প্লেসে হচ্ছে, কোথায় ফুড ম্যানুফ্যাকচার হচ্ছে, আমাদের ডিস্ট্রিবিউটর কোথা থেকে কোন প্লেস থেকে নিচ্ছি, সেখান থেকে রিটেলারে কি যাচ্ছে, কোন প্লেসে যাচ্ছে, তারপরে আমরা কিভাবে পাচ্ছি। প্রাইস হচ্ছে আমরা ভালো মানে জিনিসগুলো কিভাবে কিনছি, এই মানে র ইনগ্রিডিয়েন্টস কিভাবে কিনছি, প্যাকেজিং করতে কি কিনছি, লেবেলিং কি কিনছি, আমরা কি শিপিং করছি, ডিস্ট্রিবিউটর ডিসকাউন্ট কি দিচ্ছি, রিটেলারের ডিসকাউন্ট দিচ্ছি, সবটাই কিন্তু প্রাইসের মধ্যে পড়বে। এগুলো এভরিথিং ইজ প্রাইস। আর লাস্টলি হচ্ছে তোর প্রমোশন। প্রমোশন আমরা কি করে করছি, প্রোডাক্ট প্রমোশন করতে হবে প্রথমে, একটা প্রোডাক্ট লিটারেচার বানাতে হবে। হ্যাঁ, সেই প্রোডাক্ট লিটারেচার পরে অ্যাডভার্টাইজিং করতে হবে, পাবলিসিটি করতে হবে, ট্রেড শো করতে হবে। এগুলো হচ্ছে তো প্রমোশন। প্রমোশন হচ্ছে প্রোডাক্ট লিটারেচার বানাতে হবে, আমরা কি প্রোডাক্ট দিচ্ছি, আমরা সবার আগে কিন্তু মেনু দেখবি, তাহলে একটা প্রোডাক্ট লিটারেচার করতে হবে আমাদেরকে, কি দিয়ে কি সব বানাচ্ছি, অ্যাডভার্টাইজ করতে হবে, চারিদিকে অ্যাডভার্টাইজ করতে হবে আমাদেরকে, পাবলিসিটি করতে হবে, সোশ্যাল মিডিয়ায় বল যেভাবে হোক পাবলিসিটি করতে হবে, এবং ট্রেড শো মানে মানে মাঝে মাঝে আমাদেরকে শো করতে হবে যে আমাদের এই ব্যাপারটা হচ্ছে, সেটা শো এর মাধ্যমে জানতে পারবে। তো এইগুলো ভাবে আমাদের প্রমোশন হতে পারে। লাস্ট যেটা আমরা আসছি সেটা হচ্ছে যে ডেলিভারি সার্ভিস, টাইপ অফ সার্ভিস। মেইনলি আমাদের 3 রকম টাইপের সার্ভিস হতে পারে, টেবিল সার্ভিস, সেলফ সার্ভিস, ট্রে সার্ভিস। এগুলো নাম নিশ্চয়ই শুনেছিস। ভালো, খুব ভালো। 5 নভেম্বর পরীক্ষা, হ্যাঁ এক্সাম জানিস তো সবাই, খুব হেসে হেসে পুলক বলছে 5 নভেম্বর পরীক্ষা, ঠিক আছে। তো আমাদের 3টে টাইপ অফ সার্ভিস আছে। টেবিল সার্ভিস কি বলতো, টেবিল সার্ভিস হচ্ছে আমরা রেস্টুরেন্টে যেগুলো যাই, টেবিলে খাবার থাকে, ওয়েটার এসে সার্ভিস করে দেয়, টেবিল সার্ভিস। বা কাউন্টার সার্ভিস, কাউন্টার থেকে নিয়ে এসে খাচ্ছি, এটা আমরা বাইরে করি। টেবিল সার্ভিস আর কাউন্টার সার্ভিস অলমোস্ট মানে একটা ওই একই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। সেটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে বা ফুড কোর্ট কাউন্টার এগুলো যেগুলো করি সেটা হচ্ছে টেবিল সার্ভিস। সেলফ সার্ভিসটা কি বলতো, বাড়িতে যেটা করি, বাড়িতে কেউ সার্ভিস করে দেয় না, তাই কি? সেলফ সার্ভিস বা বুফেতে গিয়ে যেটা করি, শুধু বাড়িতে না বুফেতেও করতে হয় সেলফ সার্ভিস, কেউ কিন্তু সার্ভিস করে দেয় না, ঠিক আছে। ট্রে সার্ভিসটা কি, ট্রে সার্ভিস হচ্ছে হসপিটালে যেগুলো হয়, ট্রে করে নিয়ে যাই, সেখান থেকে সার্ভিস। এয়ারলাইন্সে যেগুলো হয়, প্লেনে ট্রলিতে খাবার আসে, সার্ভিস করে দিই। বা তোরকম মনে কর তুই লাউঞ্জে গেলি, বা কোনো রুমে থাকলি, রুম সার্ভিস আনি, ওরা কিন্তু ট্রেতে আনে সার্ভিস, ট্রে সার্ভিস। তাহলে টাইপ অফ সার্ভিস কি কি হলো, কিরকম ভাবে সার্ভিস হচ্ছে, টেবিল সার্ভিস, সেলফ সার্ভিস, ট্রে সার্ভিস। বুঝতে পারলি? আচ্ছা, ফুড সার্ভিসের কিন্তু কিছু টাইপ আছে। এটা হচ্ছে কি টাইপ করে আমি খাবারটা নিয়ে যাচ্ছি, সার্ভ করছি, আর ফুড কিভাবে সার্ভিস করছি, ঠিক আছে। তো সেই ফুড সার্ভিসে কিছু 4টে স্টাইল আছে। সেটা হচ্ছে তোর সিলভার সার্ভিস, শুনেছিস কিনা জানি না, প্লেট সার্ভিস, বুফে সার্ভিস, ক্যাফেটেরিয়া সার্ভিস। সিলভার সার্ভিসের মধ্যে পড়ে হচ্ছে তোর ইংলিশ সার্ভিস, ফ্রেঞ্চ সার্ভিস, রাশিয়ান সার্ভিস, এগুলো হচ্ছে তোর সিলভার সার্ভিস। প্লেট সার্ভিস হচ্ছে প্লেট থেকে তুলে নি, একটা জায়গায় তোর থাকলো, সেখান থেকে প্লেট থেকে খাবার তুলে নিল, সিম্পলি যেটা পারে। বলো বলো, বলে ফেলো। ওটা আরেকটা বলুন না, ওই যে কোনটা? ওই সিলভার সার্ভিস। সিলভার সার্ভিস, রূপোয় সার্ভিস। সিলভার সার্ভিস হচ্ছে তোর একটা স্টাইল অফ সার্ভিস। 4টে ক্রাইটেরিয়া হচ্ছে সিলভার সার্ভিস, প্লেট সার্ভিস, বুফে সার্ভিস, আর তোর সেলফ সার্ভিস, এই সরি, সিলভার সার্ভিস, প্লেট সার্ভিস, বুফে সার্ভিস, ক্যাফেটেরিয়া সার্ভিস। ওর ওই যে ভাগগুলো যেগুলো রাশিয়া, ফ্রান্স। ও,
সিলেবাস সার্ভিসে প্রথম ইংলিশ আছে, ওর মধ্যে ইংলিশ সার্ভিস, ফ্রেঞ্চ সার্ভিস, রাশিয়ান সার্ভিস। এইগুলো সবাই পড়বি, কিন্তু সবাই সার্চ করবি, ভালো করে পড়বি। বইও আছে, বইয়ে ছবি দেওয়া আছে, ছবি দিয়ে দেখবি, ডিটেলসে পড়বি। এগুলো কিন্তু জিজ্ঞেস করবে যে তোমরা কোন সার্ভিসটা মেনটেন করছো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কি টাইপ অফ সার্ভিস দিচ্ছ তোমরা? যদি বলি টেবিল সার্ভিস বা ট্রে সার্ভিস বা সেলফ সার্ভিস যেটা বললি, তাহলে কি স্টাইলে সার্ভিসটা হচ্ছে? রাশিয়ান সার্ভিস, ফ্রেঞ্চ সার্ভিস, ইংলিশ সার্ভিস, বুফে সার্ভিস, ক্যাফেটেরিয়া সার্ভিস, কি ধরনের সার্ভিস দিচ্ছ? এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই কোয়েশ্চেনটা হয়। ম্যাম তাহলে যদি কখনো আমরা প্যাকেজিং করে কোথাও সার্ভিস দিই তাহলে ওটা কোন সার্ভিসে পড়বে? বলতো লোকগুলোকে এই দুটো ওরা বলছে ও বলছে ওটা কি সেলফ সার্ভিস হবে? সেলফ সার্ভিস তো হাতে করে তুলে নিয়ে নিচ্ছিস। প্লেট সার্ভিস? প্লেটে থাকছে প্যাকেটটা। ওটা কাউন্টার সার্ভিস। কাউন্টার থেকে তো সে নিয়ে যাচ্ছে, মানে একটা জায়গা থেকে আমি ডিস্ট্রিবিউট করছি, তো সেটাকে আমি একটা কাউন্টার মতো করে সেখান থেকে ডিস্ট্রিবিউট করতে পারি। ওটা কি কাউন্টার সার্ভিস হতে পারে? দেখ, এই যে হতে পারে করলে কিন্তু এক্সামিনে আরো কোয়েশ্চেন করবে। তুই বলবি, হ্যাঁ তুই বলবি যে এইটাকে আমরা এভাবে প্ল্যান আউট করেছি, এটাকে কাউন্টার সার্ভিস, সেটাও হতে পারে। আর যেটা হতে পারে যে প্যাকেট সার্ভিস যেটা বলছি, কিছু গ্রুপকে স্পেশাল সার্ভিস বলে। বাবা মিউট হয়ে যা, কে গান টান গাইছে আশেপাশে, মিউট হয়ে যা। তো সেটা হচ্ছে যে আমরা যে স্পেশাল সার্ভিসের মধ্যে কিছু যেটা পড়ে, সেটা হচ্ছে তোর হচ্ছে ফুড সার্ভিস। ওগুলো কিন্তু এগুলোর মধ্যে পড়ে না, সেটা একটা স্পেশাল সার্ভিস। হোম ডেলিভারি সার্ভিস, সেটাও একটা। এই কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু স্পেশাল সার্ভিসের মধ্যে পড়ে। তো তোদের প্যাকেটিংটাও ওভাবে যদি বলতে পারি যে আমরা একটা স্পেশাল সার্ভিস, তখন তো জিজ্ঞেস করতে পারে কি কি স্পেশাল সার্ভিস আছে বলো, যেগুলো স্পেসিফিক ক্লাসিক্যাল সার্ভিসের মধ্যে পড়ছে না। বুঝতে পেরেছিস? আগে আমি এগুলো বলে নিই, তারপরে আমি স্পেশাল সার্ভিসটা বলে দেবো। তো আমরা তাহলে বললাম ফ্রেঞ্চ সার্ভিস, ইংলিশ সার্ভিস, আর তোর রাশিয়ান সার্ভিস আর ইংলিশ সার্ভিস তো অলমোস্ট সেম, এক মানে প্রায় সেম। ওদের স্পুন আর ফর্কের কিছু এদিক ওদিক থাকে অ্যারেঞ্জমেন্টের, বাকি স্টাইলটা সেম, রাশিয়ান আর ফ্রেঞ্চ। আর রাশিয়ান আর ইংলিশ। ফ্রেঞ্চ সার্ভিসটা তোদের হচ্ছে, ফ্রেঞ্চ সার্ভিস হচ্ছে তোর মানে কিছুটা কাট, মানে পোর্শন, মানে কাট আর পোর্শন থাকে পাশে, সেখান থেকে তোকে ওখান থেকে সার্ভ করে দেয়। রাশিয়ান সার্ভিস একদম ওয়েটার যেভাবে করে না, মানে সিলভার, মানে ইংলিশ আর তো রাশিয়ান যে একদম ওয়েটার যেভাবে সার্ভ করতে থাকে প্লেনলি, সেটা হচ্ছে রাশিয়ান। ফ্রেঞ্চ সার্ভিস কিছুটা কাট পোর্শন তোকে রেখে দেয়, সেখান থেকে সার্ভ করে, আবার কিছুটা কাট পোর্শন নিয়ে, ওটা হচ্ছে ফ্রেঞ্চ সার্ভিস। অলমোস্ট আলাদা, মানে একই, ওই একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, বইয়ে পুরো লাইন বাই লাইন ডিটেলস দিয়েছে, আমি শুধু নামগুলো বলছি, বইটা প্লিজ পড়ে যাবি, ওখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, একটা চ্যাপ্টারই আছে তোদের। আমেরিকান সার্ভিস হচ্ছে কিছুটা প্লেট সার্ভিসের মতো, মানে ওইটা প্রি প্লেট সার্ভিস বলে। মানে ওই প্লেটে বসলি, আগে কাস্টমার বসলি, তারপর প্লেটে দিল, প্লেট থেকে সার্ভ হলো। ঠিক আছে, যেরকম প্লেট সার্ভিস বলেছি ওরকম কিছুটা আমেরিকান সার্ভিস। আমেরিকান সার্ভিস একটা মিক্স সার্ভিস, জানিস তো, সব রকম স্টাইলকে একটা খিচুড়ি করে ফেলেছে, সেটা হচ্ছে আমেরিকান সার্ভিস। ওই প্রি প্লেট সার্ভিস, মানে আমেরিকানটা হচ্ছে জিজ্ঞেস করে তাহলে বলতে পারিস প্রি প্লেট সার্ভিস। কিছুটা প্লেটের আগে দিয়ে তারপর প্লেট থেকে কাটিয়ে সেটাকে নিয়ে নেয়। এইগুলো হচ্ছে মেনলি সার্ভিস। বুফে সার্ভিস তো কিছু বলার নেই, তোরা জানিস বুফে সার্ভিস কিরম ভাবে হয়। ঠিক আছে, ক্যাফেটেরিয়া একটা অদ্ভুত সার্ভিস হয়, কিন্তু না তোকে পুরোটা প্লেটে দিয়ে যায়, ওখান থেকে কাটিয়ে কাটিয়ে খাস, না তোরা উঠে গিয়ে বুফের মতো করে নিস, ওরা পুরো মিলটাকে তোর টেবিলে এসে দিয়ে যায়। এবং ওরা কিন্তু প্লেট সাজিয়ে বা অর্ধেক স্পুন ফর্ক দিয়ে নয়, ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল দেয়। একটা গ্লাস বা কন্টেনারে একটা দিল, একটা বাকেটের মধ্যে একটা কিছু দিল, একটা তোর এনভেলপের মধ্যে কিছু ঢুকিয়ে একটা জিনিস দিল। ওদের সার্ভিসটা কিন্তু একটা অন্যরকম হয়, ক্যাফেটেরিয়া সার্ভিস, যে না প্লেট থেকে কাটানো হয়, না ওয়েটার সার্ভ করে। ঠিক আছে, বলো স্বস্তিকা, কি বলবেন? ম্যাম তার মানে যে মিলটা আমরা যে মেনুটা আছে ওটা পুরোটাই এসে দিয়ে যায়, সেখান থেকে আমরা নিজেরা কাটিয়ে নেব?
তো ক্যাফেটেরিয়া সার্ভিসে কি করিস? তোকে দিয়ে যায়? তোকে হাঁড়ি বোল করে দিয়ে যায় বলতো? দেয়? কন্টেনারে দেয়? ওখান থেকে কাটাস? না তো। নাকি উঠে গিয়ে কাউন্টার থেকে কালেক্ট করতে থাকিস বুফের মতো? করিস কি? কাউন্টার থেকে কালেক্ট করিস? এসে দিয়ে যায় না তোকে? বা কাউন্টারে কালেক্ট করলে পুরো ট্রের মধ্যে একটা সবকিছু দিয়ে দেয়, তুই ট্রেটা নিয়ে চলে আসিস তো। বুফের মতো কি একটা করে আইটেম তুলতে থাকিস? করিস না তো। পুরোটা তুলে আসিস। তুই যেটা কাউন্টার থেকে বলছিস সেগুলো কিন্তু ফুড কোর্ট সার্ভিস। যেটা মলে করে সেটা কিন্তু ক্যাফেটেরিয়া সার্ভিস নয়। তুই কাউন্টার থেকে যেটা বলছিস সেটা কিন্তু ফুড কোর্ট সার্ভিস। ফুড কোর্ট সার্ভিস কিন্তু তোর ট্রের মধ্যে সবগুলো দিয়ে তুই হাতে করে নিয়ে আসিস। ওটা পুরোটা কিন্তু না সেলফ না বুফে, ওটা কিন্তু আলাদা স্পেশাল সার্ভিসের মধ্যে পড়ে। ফুড কোর্ট সার্ভিস, ফুড কোর্ট সার্ভিস, হোম ডেলিভারি সার্ভিস, লাউঞ্জ সার্ভিস, এগুলো কিন্তু সব স্পেশালের মধ্যে পড়বে। ক্যাফেটেরিয়া কিন্তু তো ফুড কোর্ট তোকে ট্রের মধ্যে দিয়ে যায়, তোকে এসে দিয়ে যায় না? তোরা যখন মানে মনে কর কোনো মকটেল খাচ্ছিস বা একটা করে স্ন্যাক্স নিচ্ছিস, তো এসে দিয়ে যায় না? কিন্তু সার্ভ করে কি আলাদা প্লেটের না, ও তো একটাই প্লেটের মধ্যে দেয়। আলাদা প্লেট দেয় সার্ভ করার জন্য না, তোরা ওখান থেকেই শেয়ার করি আমরা, তাই তো? একটা করে কন্টেনারের মধ্যে সবকিছু দিয়ে যায়, সেখান থেকে কিন্তু আমরা সার্ভ করে নিই। ওরা কিন্তু আলাদা একটা বলে খাবার দেয়, আলাদা একটা প্লেট দিয়ে যায়, সেরকম কিন্তু করে না। করে কি? না। বা বুফের মতো নয় যে আমরা একটা জায়গা থেকে প্লেট কালেক্ট করি, তারপরে সেখান থেকে খাবার তুলতে থাকি, করি কি? আর তুই যেটা বলছিস যে আমরা সবকিছু ট্রেতে নিয়ে আসি, সেটা কিন্তু ফুড কোর্ট সার্ভিস, তাই না? যেগুলো আমরা শপিং মলে গিয়ে করি, মলে গিয়ে যেগুলো করি, সেটা ফুড কোর্ট সার্ভিস। বুঝতে পারলি সব সার্ভিস? এটা বইয়ে আছে, প্লিজ ডিটেলস পড়ে যা, 2 দিন টাইম আছে, পড়তে থাক। নাহলে কিন্তু উয়া উয়া করতে থাকবি তোরা সব। আমি কিন্তু তাদের কিছু এখন চিনতে পারবো না। যেটা তোদেরকে বলছিলাম স্পেশাল সার্ভিস, স্পেশাল সার্ভিসের মধ্যে তোর হচ্ছে যেটা হচ্ছে ফুড কোর্ট সার্ভিস, বার সার্ভিস, টেক অ্যাওয়ে সার্ভিস। টেক অ্যাওয়ে হয় তো, ওটা তো একটা সার্ভিস, তাই তো? টেক অ্যাওয়ে সার্ভিস। সার্ভিস আর কাউন্টার সার্ভিস তো একই রকম। কোনটা বাবা? মানে টেক অ্যাওয়ে যেগুলো থাকে রেস্টুরেন্টের সাথে, সেখানে তো কাউন্টারের না, মতোই থাকে। তো কাউন্টার তো ফুড কোর্টে কাউন্টার থাকে না? চেক আউট তোকে আলাদা করে লাইন থেকে জাস্ট তুই খাবারটা নিয়ে চলে আসবি। আগে থেকে অর্ডার দিয়ে বসে থাকিস, দিয়ে লাইন দিয়ে খাবারটা নিয়ে চলে যাস। ফুড কোর্টে কিন্তু ওখানে খাবারগুলো দেখতে থাকিস, বলতে থাকিস। টেক আওয়ে তুই বলতে থাকিস এটার মধ্যে দিন, এটার মধ্যে দিন, এটা এখানে দিন, বলতে পারিস? পুরোটা একটা প্যাকেটের মধ্যে থাকে, তুই প্যাকেটটা নিয়ে চলে যাস, তাই না? তাহলে টেক আওয়ে সার্ভিস আলাদা, ফুড কোর্ট সার্ভিস আলাদা। কেউ কিছু বলবি? কে আনমিউচুয়ালি বল। পূর্ণামাসু কি আছে? শ্রীপর্ণা, তোর একটু হেডফোন বা এটা কাছে আনছে পড়া, শুনতে পাচ্ছি না। ইউজ ইউর হেডফোন। ভীষণ লো ভলিউম আসছে বাবু, একদম শোনা যাচ্ছে না, প্লিজ হেডফোন নিয়ে আয়। তো আরেকটা যেটা হচ্ছে হোম ডেলিভারি, সেটাও কিন্তু একটা অন্যরকম সার্ভিস। বাড়িতে এসে সব খাবার দিয়ে গেল, সেটা তো সার্ভিস। আলটিমেটলি আমরা সার্ভিস পাচ্ছি, হোম ডেলিভারি সার্ভিস। রুম সার্ভিস অনেক সময় বড় হোটেলে এলে সেটাকে ট্রলিতে করে দিয়ে যায়, না হলে ছোট জায়গায় আসলে আমরা কিন্তু ফোন করে দিই, খাবারটা দিয়ে যান। রুম সার্ভিস, ওটা কিন্তু একটা জিনিস তো দিয়ে যাচ্ছে, তারপরে আমরা সেটাকে যেভাবে খুশি সার্ভ করছি, কিন্তু রুম সার্ভিস। আর একটা লাউঞ্জ সার্ভিস, লাউঞ্জে কিন্তু একটা অন্যরকম সার্ভিস হয়। ম্যাম ওটা ট্রে সার্ভিসের মধ্যে কেন পড়বে না? সার্ভিস যেটা সব রুম সার্ভিস প্লে সার্ভিসে হয় না বাবা, বড় বড় তোর হোটেলসে হয়, মানে বড় বড় হোটেলস, খুব সূক্ষ্ম সব জায়গায় হয় না। মানে সেই হোটেলস গুলোকে তোকে 5 স্টার হোটেলস এর মধ্যে পড়তে হবে। তুই এমনি কোনো হলিডে হোমে গিয়ে তুই পারবি না। পারিস? ওর মধ্যে ট্রলি করে খাওয়া দেয়, কোথায় দেয় বাবা? একটু 2-একটা নাম বল। তাহলে তুই যখন সোনার বাংলা তাজের সঙ্গে কম্পেয়ার করে চালাতে ব্যাপার, সেটা স্টার হোটেল, সেটা তো তোর ইয়ে নয়, মানে হলিডে হোম টাইপের নয়। রুম সার্ভিসে কি হয়? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আমরা যে নবমী ভুরিভোজটা করেছিলাম, ওটাতে আমরা পার্সেল দিয়েছিলাম, মানে যারা এসেছিল তাদের পার্সেল দিয়েছিলাম। তো সেটা কি আমরা টেক অ্যাওয়ের মধ্যে ধরতে পারি, টেক অ্যাওয়ে সার্ভিসের মধ্যে ধরতে পারি? টেক অ্যাওয়ে করতে পারিস, কেউ ফুড কোর্ট কাউন্টার সার্ভিস করতে পারিস।
আমরা বলতে পারি যে আমি যে লাউঞ্জের মতো করে আমরা পুরোটাকে সাজিয়েছি, লাউঞ্জ সার্ভিস করেছি। সবাই বসেছিল, আমরা যেরকম ভাবে লাউঞ্জে খাবার দেয় সেভাবে একটা খাবার দিয়েছি, মানে প্যাকেট উইথ থালা দিয়ে দিয়েছি বা পুরো টেক অ্যাওয়ে করে দিয়েছি। এইগুলোই ভাবে বলবি, মানে বুদ্ধি করে বলবি, কারণ এটা জিজ্ঞেস করবে সার্ভিসটা কি ছিল, কেন করেছি সেটা বলতে পারি যে প্যান্ডেমিক এর জন্য আমরা এরকম ভাবে করেছি, বা আমাদের হয়তো পুরোটাই প্রথম থেকে প্ল্যান আউট ছিল, বা সেফটি জন্য এরকম ভাবে করেছি যাতে গ্যাদারিং না হতে পারে। এই কোয়েশ্চেন আনসার গুলো কিন্তু আসবে, আমি সব উত্তর দিয়ে দেবো না, তাহলে আর কিছু হবে না। তোমরা ভাবো, পড়ো, ঠিক আছে? তাহলে স্পেশাল সার্ভিস গুলো বলে দিলাম, বুঝছে? এই অল অ্যাবাউট পুরোটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপ।